ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের চলতরিতের শেষ ক্লাস। 7 নাম্বার ক্লাসের মাধ্যমে আমরা চলতরিতের যা আছে সব কিছু শেষ করব। ওকে, সো এরপর আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে চলতরিতের উপর ডাউট সলভিং ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাসের পরে চলতরিতের উপর আরেকটা ক্লাস হবে, সেটা মূলত লেকচারের মধ্যে পড়বে না, সেটা হচ্ছে ডাউট সলভিং ক্লাস হবে। তোমাদেরকে একটা পোস্ট করব, তোমাদের পার্সোনাল ডাউটগুলো সেই পোস্টে দিবা, সেগুলো সলভ করে দিব। তার সাথে ওই ডাউট সলভিং ক্লাসে কিছু তোমার অ্যাডভান্স জিনিসপত্র দেখাবো, সাধারণত যেগুলা কোথাও আসে না। ঠিক আছে, মানে এইচএসসি অ্যাডমিশন পর্যন্ত যা প্রয়োজন সব কিছু এই 7 ক্লাসে কমপ্লিট। তারপরও আরও কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখাবো যেগুলো সাধারণত কোনো কাজে আসে না, জাস্ট জেনে রাখার জন্য। ঠিক আছে, সো এগুলো দেখাবো হচ্ছে আমরা আমাদের ডাউট সলভিং ক্লাসে। সো 6টা ক্লাস যারা করছো বলো মোটামুটি তোমরা যে কোনো সার্কিট এখন সলভ করতে পারো কিনা। সার্কিট সলভের যাবতীয় টুলস তোমরা পারো, একটা সার্কিটের উপর হাঁটতে পারো, কেভিএল কেসিএল অ্যাপ্লাই করতে পারো, দ্যাটস ইট। তোমার সামনে আর কোনো সার্কিটে কোনো দিন আটকাবা না, বুঝছো? কোনো সার্কিটে কোনো দিন আটকাবা না। সো আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো পড়বো সেটা হচ্ছে অ্যামিটার, ভোল্ট মিটার, হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ, এই টপিকগুলো আজকের ক্লাসে পড়বো। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা দেরি না করে। শুরুতেই আমরা যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে হুইস্টন ব্রিজ। ওকে, হুইস্টন হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, তার নামে এই রকম সার্কিটটা আমাদের কাছে দেয়া, হুইস্টন ব্রিজ। দেখো এইরকম কাঠামোটাকে ডেল্টা কাঠামো বলে। ঠিক আছে, হুইস্টনের যে কাঠামোটা, এইরকম কাঠামোটাকে ডেল্টা কাঠামো বলে। সো এরকম একটা ট্রান্সফরমেশনও আছে, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন, মানে তুল্যরোধ নির্ণয়ের একটা ট্রান্সফরমেশন, যেটা ওই ডাউট সলভিং ক্লাসের অ্যাডভান্স জিনিসপত্রে দেখাবো, যদিও বা তোমাদের কোথাও লাগবে না সেটা। মনে করো যে এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে আরেকটা রোধ আছে, বা এটা এইভাবে আঁকো, সোজা করে আঁকো। এখানে আরেকটা রোধ আছে, এখানে আরেকটা রোধ আছে। এই হইল তোমার একটা সার্কিট। এখানে মনে করো আমার একটা ব্যাটারি আছে। আমাকে বলো যে এই সার্কিটটার তুল্য রোধ তুমি নির্ণয় করতে পারবা কিনা। উত্তর হচ্ছে নো, আমরা নির্ণয় করতে পারবো না। মানে আমাদের যেই সিরিজ বা প্যারালাল এইরকম কিছুতে আমরা ফেলতে পারবো না এই জিনিসটাকে। আচ্ছা, সো এরপর কোন অধ্যায় শুরু করবো, এই প্রশ্নটা অনেকেই করতেছো। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 13 তারিখ, তাই না? আমাদের এরপর মানে নেক্সট ক্লাস থেকে আমরা সেমিকন্ডাক্টর শুরু করবো। সেমিকন্ডাক্টর অধ্যায়টা আমাদের 3টা ক্লাসে কভার হয়ে যাবে, বুঝছো? এই জন্য 20 তারিখের আগে বা 21-22 তারিখের মধ্যে আমরা সেমিকন্ডাক্টরটা শেষ করে তারপর সাইকেল 3-তে চলে যাব। তার মানে আমাদের আজকে পর্যন্ত সাইকেল 1-এর সবগুলো অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। এরপর শুধু এই চলতরিতের ডাউট সলভিং ক্লাসটা বাকি থাকবে। তার মানে সাইকেল 1 আমাদের ডান, এই ফার্স্ট পেপার আমাদের ডান, সেকেন্ড পেপারের ভৌতোলক বিজ্ঞান ডান, পরমাণু মডেল ডান। সো সেমিকন্ডাক্টরটা মানে এই ক্লাসের পরে নেক্সট ক্লাস থেকে আমরা সেমিকন্ডাক্টরটা শুরু করব। ওটা বড় চ্যাপ্টার না, খুবই ছোট চ্যাপ্টার, মানে সহজ আর কি। চলতরিত পারলে তোমাদের জন্য একদম ইজি, যে কোনো জিনিসপত্র তোমরা বুঝবা। সো আমরা 3 ক্লাসে সেমিকন্ডাক্টরটা পড়ে ফেলবো, ঠিক আছে? এরপর এই মাসের শেষের দিকে 20 বা 22 তারিখের বা 23 তারিখের দিক থেকে আমরা হচ্ছে এই যে সাইকেল 3, এই সাইকেল 3টা শুরু করব। সো সাইকেল 3 শুরু করে সাইকেল 3 এর মধ্যে 3টা অধ্যায় একটানা পড়ে ফেলবো। তারপর এসে আধুনিক পদার্থবিজ্ঞান পড়বো আবার, ঠিক আছে? বা ওইখানে 2টা শেষ করে এসে তারপর এসে আধুনিক পদার্থবিজ্ঞান পড়বো। এই হচ্ছে আমাদের সাইকেল প্ল্যান। আর তোমাদের সবগুলোর মধ্যে তো কুপন কোড দেওয়া আছে। এই যে এই প্রথম পত্রের জন্য যে কুপন কোডটা তোমাদের, সেটা হচ্ছে ফুল 150, এটার জন্য হচ্ছে সেভ 150, যে যেটার মধ্যে নাই সেটা নিতে পারো। এটা হচ্ছে মুন 150, আর এটা হচ্ছে ম্যাগনেট 150। সো যে যেটার মধ্যে নাই নিলে অবশ্যই কুপন কোড ইউজ করে নিও। সো এরপর আমরা সেমিকন্ডাক্টর শুরু করবো, সেটা শেষ করে সাইকেল 3 এর মধ্যে 2টা অধ্যায় শেষ করে ফেলবো আমরা, ঠিক আছে? সো আশা করা যায় আগামী মাসের মধ্যে আমাদের সাইকেল 3 এরও 2টা অধ্যায় শেষ হয়ে যাবে। এরপর আর আমাদের 1-2টা অধ্যায় বাকি থাকবে। সো অক্টোবরের মধ্যে, নভেম্বরের মধ্যে আশা করি আমাদের সিলেবাস পুরোটা শেষ হয়ে যাবে। এরপর ইনাফ সময় পাবা। যেটা বলতেছিলাম যে এই যে সার্কিটটা, এই সার্কিটের তুল্য রোধ তুমি কিন্তু নর্মালি নির্ণয় করতে পারবা না। দেখো এই রোধটা এবং এই রোধটা তুমি বলতে পারবা না তারা প্যারালাল, কারণ এই প্রান্ত একই বিন্দুতে থাকলেও এই প্রান্ত কিন্তু একই বিন্দুতে নাই। রোধ পার হইলে পয়েন্ট চেঞ্জ হয়ে যায়। তার মানে সিরিজে আছে নাকি প্যারালাল তুমি বলতে পারতেছো না। এইটা আর এইটা সিরিজে নাকি প্যারালাল পারতেছো না। বলবা যে ভাই আমরা যেই যেই টপিক জানি, যেই যেই কনসেপ্ট জানি, এই কনসেপ্ট দিয়ে কি তাহলে এটার তুল্যরোধ নির্ণয় করা যাবে না? হ্যাঁ, আমরা যেই যেই কনসেপ্ট জানি সেই কনসেপ্ট দিয়ে এটার তুল্যরোধ নির্ণয় করা যাবে। কেমনে আমি তোমাকে বলে দিচ্ছি। ধরো আমি যদি তোমাকে রোধগুলার মান বলে দিই, হ্যাঁ,
আমি যদি তোমাকে রোধগুলার মান বলে দিই যে এটা 5, এটা 5 কই গেল, এটা 5, ওই মা ও মা দাঁড়াও লেখ দিছে। সো আমি যদি তোমাকে রোধগুলার মান বলে দেই, তোমরা কিন্তু এখান থেকে খুব সহজে যে জিনিসটা নির্ণয় করতে পারবা, কেভিএল কেসিএল দিয়ে কারেন্ট নির্ণয় করতে পারবা। সার্কিট যেমনই দেখতে হোক, কেভিএল কেসিএল দিয়ে তো পারবাই কারেন্ট নির্ণয় করতে। দেখো কেন সিলেক্ট হয় না, অ্যাপসই বন্ধ হয়ে গেছে, নট নাও, হ্যাং করছে আর কি। ঠিক আছে, আমরা এখন থেকে সেভ করে করে রাখবো যেন ঝামেলা না করে। এরকম ঝামেলা তো করে না। ওকে, আমরা সেভ করে রাখি যেন নষ্ট না হয় ফাইলটা। আচ্ছা, সার্কিটটা আবার আঁকাই, 1 মিনিট সময় দাও। ভাইয়া ব্যাটারির সাথে কি সবসময়ই অভ্যন্তরীণ রোধ থাকে? এইটা আসলে আইডিয়ালি থাকে, ঠিক আছে, আইডিয়ালি থাকে, কিন্তু অনেক সার্কিটে আমরা ছোটোবেলার যেই ব্যাটারিগুলো ইউজ করতাম, ছোটোবেলার সার্কিটগুলোতে আমরা আসলে আঁকাইতাম না সেটা। সো যেটা বলতেছিলাম যে মনে করো এই সার্কিটটা, এই যে এই সার্কিটটার তুল্য রোধ তুমি নির্ণয় করতে পারবা না। ট্রাই করে দেখো যে এই সার্কিটটার তুল্য রোধ তুমি নির্ণয় করতে পারবা না। পারবা বলো তো? দেখতে মনে হচ্ছে সহজ সার্কিট, বাট এটার তুল্য রোধ তুমি নির্ণয় করতে পারবা না। কেন পারবা না? কারণ এই রোধটা এবং এই রোধটা, তাদেরকে প্যারালাল তুমি বলতে পারবা না। পারবা না। তার মানে এটা তুল্য রোধ তুমি নর্মালি নির্ণয় করতে পারতেছো না। এখন তাইলে তোমাদের কাছে প্রশ্ন, আমি যে বললাম তুমি যে কোনো সার্কিট সলভ করতে পারবা, তাইলে এটার তুল্য রোধ যদি তোমার কাছে জানতে চাই, তুমি কেমনে নির্ণয় করবা, বা কেমনে নির্ণয় করে আমাকে বলবা যে এটা তুল্য রোধ কত। সো এটার একটা টেকনিক আছে যেটা আমরা অলরেডি জানি, যে ধরো আমি এখানে রোধগুলা বলে দিলাম যে এটা 2, এটা 4, এটা 3, এটা 5, এটা 1, আর এটা হচ্ছে 2, আর ব্যাটারি হচ্ছে 12। তাইলে বলো তো, তুমি যদি এখানে কারেন্টগুলা বের করো, নর্মালি যদি তুমি কেভিএল কেসিএল দিয়ে কারেন্টগুলা বের করো, টোটাল কারেন্টটা বের করতে পারবা না বলো তো? টোটাল কারেন্টটা তুমি বের করতে পারবা। জাস্ট নর্মালি এখানে 3টা লুপ, আমরা এরকম একটা সার্কিট আজকে সলভও করে দেখাবো। সো টোটাল কারেন্টটা তুমি বের করতে পারবা। সো টোটাল কারেন্ট বের করতে পারলে তুমি আর ইকুইভ্যালেন্টটা, মানে তুল্য রোধটা এমনে বের করবা যে আমার টোটাল ভোল্টেজ হচ্ছে 12 ডিভাইডেড বাই টোটাল কারেন্ট হচ্ছে আই। এইভাবে তুমি তুল্য রোধ বের করতে পারবা। কিন্তু নর্মালি আমরা যে তুল্য রোধ শ্রেণী বা সমবায় থাকলে আস্তে আস্তে ছোট করে তুল্য রোধ বের করতাম, সেভাবে আমরা নির্ণয় করতে পারি না। কারণটা কি? কারণটা হচ্ছে এই জায়গাতে একটা ডেল্টা সার্কিট ক্রিয়েট হয়েছে। কি বলতো? ডেল্টা সার্কিট। এই ডেল্টা সার্কিটগুলা আমরা ডিরেক্টলি, এই যে ডেল্টাটা কেমন দেখো, এই যে এখানে হচ্ছে 2, তারপর এখানে হচ্ছে তোমার কি কত বলতো 4, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে তোমার কত বলতো, এখানে হচ্ছে 3। এই যে দেখো একটা ডেলের মতো ক্রিয়েট হয়েছে, ডেল চিহ্নের মতো, তাই না? বা এটাকে যদি এইভাবে আঁকো, দেখো যে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 5। সো একটা ডেল চিহ্নের মতো কনভার্ট হয়েছে। সো এটাকে বলা হয় ডেল সার্কিট, ঠিক আছে? সো এইগুলাকে কেমনে আমরা নর্মালি রোধের ফর্মুলা দিয়ে করতে পারি, সেজন্য একটা ট্রান্সফরমেশন করতে হয়। ওই ট্রান্সফরমেশনটার নাম হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন, ঠিক আছে? এইটাকে বলা হয় ডেল সার্কিট বা ডেল্টা সার্কিট। সো এটাকে এরকম ওয়াইয়ে কনভার্ট করে নিতে হয়, বুঝছো? ওয়াই শেপের। ওয়াই কেমন দেখতে হয়? ওয়াই দেখতে হয় হচ্ছে এইরকম, তাই না? যে ওয়াইয়ের একটা মাথা থাকে, ওয়াইয়ের আর একটা মাথা থাকে। সো এরকম ওয়াইয়ে কনভার্ট করে নিতে হয়। সো এটাকে বলা হয় ডেল্টা ওয়াই ট্রান্সফরমেশন, যেটা আমরা ডাউট সলভিং ক্লাসে অ্যাডভান্স জিনিসপত্রে দেখবো। যদিও বইটা কোথাও লাগবে না, তোমাদের অ্যাডমিশনেও লাগবে না, ইসিতেও লাগবে না, কোথাও লাগবে না। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এইরকম ডেল সার্কিটটা থাকলে আমরা তুল্য রোধ নর্মালি নির্ণয় করতে পারি না। আমাদের টোটাল কারেন্ট বের করতে হয় কেভিএল কেসিএল দিয়ে, তারপর আমরা তুল্য রোধ বের করতে পারি। তাইলে এই হুইস্টন ব্রিজটাও এরকম একটা ডেল সার্কিট। দেখো এখানে একটা ডেল ক্রিয়েট হয়েছে, এখানে তুমি তুল্য রোধ নির্ণয় করতে পারবা না। দেখো তোমার এখানে এটা গ্যালভানোমিটারের রোধ, মনে করো এখানে একটা রোধ আছে, ওকে? সো তুমি কখনো এটা তুল্য রোধটা তুমি নির্ণয় করতে পারবা না। পারবা বলো তো? এটার তুল্য রোধটা নির্ণয় করতে পারবা না, নর্মালি নির্ণয় করতে পারবা না। সো তোমাকে কেভিএল কেসিএল অ্যাপ্রোচে যেতে হবে। এখন এখানে একটা সম্পর্ক দিছে হুইস্টন। দেখো যদি এমন হয়, দেখো একটু চিন্তা করো, যদি এমন হয় যে এইরকম একটা ডেল্টা সার্কিট আছে, কিন্তু এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। দেখো এই দিক দিয়ে যে আইটা, এটা 0, এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না।
সো কারেন্ট ফ্লো না হইলে এখানে ভোল্টেজ যে ড্রপ হচ্ছে সেই ভোল্টেজ ড্রপটাও জিরো, তাই না বলো তো? ভোল্টেজ ড্রপটাও জিরো। দ্যাট মিনস এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ একই ভোল্টেজ। একই ভোল্টেজ বলেই তো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারেন্ট ফ্লো তো একই ভোল্টেজের মধ্যে হয় না। তার মানে তখন আমরা যেই কাজটা করতে পারি, আমরা এই মধ্যের জিনিসটাকে একদম মুছে দিতে পারি, কারণ এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, আমাদের কোনো হিসাবে কোনো ঝামেলা করতেছে না। সো এটা আসলে হিসাব থেকেই বাদ, বুঝছো? এটাকে খেলা থেকেই বাদ দিয়ে দিছি। সো খেলা থেকে বাদ দিয়ে দিলে এখন তো আমাদের সার্কিট সব সহজ হয়ে গেছে। পি আর কিউ সিরিজে আছে, আর আর এস সিরিজে আছে, দুইটা আবার প্যারালালে আছে। সহজ হয়ে গেছে না তুল্যরোধ নির্ণয় করা? তার মানে আমাদের জন্য তুল্যরোধ এরকম ডেল সার্কিটে নির্ণয় করা সহজ হয়ে যায় যখন মধ্যের লাইনটা দিয়ে কারেন্ট ফ্লোটা জিরো হয়ে যায়। সো এখন এই হুইস্টন ব্রিজে আমাদের একটা সম্পর্ক বা একটা শর্ত খুঁজে বের করতে হবে যেন এই মধ্যের লাইন দিয়ে কারেন্টটা জিরো হয়। মানে কখন মধ্যের লাইন দিয়ে কারেন্টটা জিরো হবে এটা যেন আমি সার্কিটটা দেখেই বলতে পারি যে এটার মধ্যের লাইন দিয়ে কারেন্ট জিরো হবে নাকি হবে না। না হইলে তো আর আমরা এটাকে বাদ দিতে পারবো না, তাই না? হইলেই বাদ দিতে পারবো, আমরা সহজ করে সলভ করে ফেলতে পারবো। সো এই জিনিসটা আমরা এখন একটু ভিজুয়ালাইজ করতে চাই। দেখো জিনিসটা খুবই সহজ, তোমরা কেভিএল কেসিএল পারো, তোমাদের জন্য দুনিয়ার সব কিছু সহজ। তোমরা সার্কিটের উপর হাঁটতে পারো, তোমাদের জন্য সব কিছু সহজ। মনে করো এখানে একটা ভোল্টেজ আছে, লেটস সাপোজ এটা হচ্ছে 100 ভোল্ট ধরে নিলাম। সো এই দিক দিয়ে তখনই কারেন্ট ফ্লো হবে না, বুঝছো? এই দিক দিয়ে তখনই কারেন্ট ফ্লো হবে না যখন এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব একই। মানে এখানে যদি 80 থাকে এখানেও 80 থাকলেই কারেন্ট ফ্লো হবে না, এখানে 70 থাকলে এখানেও 70 থাকলে কারেন্ট ফ্লো হবে না। তার মানে এই দুই বিন্দুর বিভব সমান থাকলেই কারেন্ট ফ্লো হবে না এই মধ্যের রাস্তা দিয়ে, কারণ কারেন্ট ফ্লো সবসময় বিভব পার্থক্যের মধ্যে হয়। তাইলে কখন এখানের বিভব আর এখানের বিভব সমান হবে একটু বুঝে দেখো। মনে করো যে এই দিক দিয়ে I1 কারেন্ট যাচ্ছে আর এই দিক দিয়ে I2 কারেন্ট যাচ্ছে। তাইলে এখানে যতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানেও ততটুকু ভোল্টেজ ড্রপ হওয়া লাগবে, তাইলেই এই দুই বিন্দুর বিভব একই থাকবে। বুঝছো? বুঝছো কি না আগে আমার কথাটা বুঝো। আমরা জাস্ট একটা কন্ডিশন বের করতে চাচ্ছি যে এই মধ্যে দিয়ে কখন কারেন্ট জিরো হবে। মধ্যে দিয়ে কারেন্ট জিরো হবে, আমার সাথে তুমি একমত যে এই বিন্দু আর এই বিন্দুর ভোল্টেজ একই হইলে এই দিক দিয়ে কারেন্টটা জিরো হবে। এখন একজন প্রশ্ন করছে ভাই একই না হইলে কি হবে? একই না হইলে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, হইলে তুমি এটারে বাদ দিতে পারবা না, অন্য কোনো অ্যাপ্রোচ তোমার খোঁজা লাগবে, ওইটার মধ্যে পরে আসতেছি আমরা। সো মনে করো আমি এই দিক দিয়ে কারেন্ট ফ্লো জিরো হবে কখন? যখন এই বিন্দু আর এই বিন্দুর ভোল্টেজ একই। সো এই বিন্দু আর এই বিন্দুর ভোল্টেজ একই হবে যখন এখানে যতটুকু ভোল্টেজ কমতেছে এখানেও ততটুকু ভোল্টেজ যদি কমে। তাহলে দেখো 100 থেকে যদি 20 বাদ যায়, এই দিক দিয়ে যদি 20 কমে যায়, এই দিক দিয়েও 20 কমলে দুইজন আসলে সমান সমান থাকবে। তাইলে তুমি কি এইটা প্যাসিভ ভাবে বলতে পারতেছো যে আমার এখানে যতটুকু ভোল্টেজের চেঞ্জ হবে তার মানে কতটুকু ভোল্টেজের চেঞ্জ হবে? আই আর পরিমাণ, তার মানে আই ইন্টু পি, এই রোধের মানটা পি, I1 ইন্টু পি ইকুয়ালস টু এখানে কতটুকু ভোল্টেজের চেঞ্জ হবে? I2 ইন্টু আর, তাই না বলো তো? এই শর্তটা মানা লাগবে যে আমার এখানে যতটুকু বিভবের চেঞ্জ হচ্ছে এখানেও ততটুকু বিভবের চেঞ্জ হতে হবে, কারণ দুইজন তো একই পয়েন্টে যুক্ত। তার মানে তাদেরকে এই সম্পর্কটা মানা লাগবে, এই যে সম্পর্কটা মানা লাগবে যদি তাদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো না হইতে হয়। এখন অন্য সাইড দিয়ে যদি সম্পর্ক অন্যটা হয়ে যায় তাহলে তো হবে না। আমরা জানি কেভিএল সার্কিটে যখন আমরা হাঁটি কেভিএল অ্যাপ্লাই করতে করতে এই দিক দিয়ে গেলেও যে কথা, এই দিক দিয়ে আসলেও একই কথা। একই কথা না হলে তো আমাদের অঙ্ক মিলে না, বা সার্কিটটা তখনই ভ্যালিড হবে কেভিএল কেসিএল অ্যাপ্লাই করা আমাদের যখন আসলে একই জিনিস খুঁজে পাবো আমি যে দিক দিয়ে যাই না কেন। সো আমি যদি এখন এই দিকের কথাটা চিন্তা করি, দেখো এখানে মনে করো তোমার এই বিন্দুটা আছে, এই বিন্দুতে দুজনেরই ভোল্টেজ সমান, দুইটা লাইনের এই জায়গাতে ভোল্টেজ সেম। এখন এই দিক দিয়ে তো কারেন্ট জিরো, এখান দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, আমি এটা ধরেই নিছি যে কারেন্ট ফ্লো না হইলে কি শর্ত লাগবে সেটা বের করতে চাই। সো এখানে কারেন্ট ফ্লো জিরো হইলে এই I2টাই আসলে এই দিক দিয়ে যাবে, কারণ আমি ধরে নিছি এই দিকের কারেন্টটা জিরো, এখানে কারেন্টটা ফ্লো হচ্ছে না, তাহলে এই I1টাই আসলে এই দিক দিয়ে যাবে। তাইলে এখানে যতটুকু ভোল্টেজ গেইন হচ্ছে কারেন্টের বিপরীতে গেলে ভোল্টেজ বাড়ে, এখানেও ততটুকু ভোল্টেজ গেইন হওয়া লাগবে, তাইলেই ওই দুই বিন্দুর বিভব একই থাকবে। তাইলে আমরা আরেকটা সম্পর্ক লিখতে পারবো যে I1 ইন্টু কিউ সমান হইতে হবে I2 ইন্টু এস। বলো সবাই আমার সাথে একমত? এই দুইটা সম্পর্ক যদি এক হয় বা দুইটা সম্পর্ক যদি মানে তাইলেই এই দুই বিন্দুর বিভব একই থাকবে, ঠিক আছে? তাহলে এখান থেকেই তুমি একটা রেশিও বের করতে পারো। দেখো এই I1 আর I2 কে যদি সাবস্টিটিউট করো তাহলে পি আর কিউ আর আর এস এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাবা। দেখো এখান থেকে যদি পি বাই আর বের করি আমি পেয়ে যাব I2 বাই I1।
এখান থেকে যদি আমি কিউ বাই এস বের করি আমি পেয়ে যাব আই টু বাই আই ওয়ান। তাইলে আমি যদি রিপ্লেস করি জিনিসটাকে এমন হয়ে যাবে যে পি বাই আর ইকুয়ালস টু কিউ বাই এস। এইরকম সম্পর্ক যদি হয়, দেখো এটা হইলে কি হবে, এটা হলে এই যে আইজিটা জিরো হবে। আইজিটা কি, মধ্যের লাইন দিয়ে যে কারেন্টটা, এই মধ্যের লাইন দিয়ে কারেন্টটাকে এটাকে আইজি বলা হয় সাধারণত। সো এই মধ্যের লাইনের কারেন্টটা জিরো হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ ল, কারণ এইটার উপর বেস করে আসলে অনেক কিছু মাপা হয়, রোধের নির্ণয় করা হয়, একটা আননোন তারের রোধ কত সেটা বের করা হয়। সো খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তার মানে বোঝা গেল যে এই দিক দিয়ে কারেন্ট জিরো হইলে এই সম্পর্ক মানতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন এটাই যে ভাইয়া যদি এই সম্পর্ক না মানে তখন সার্কিট কিভাবে সলভ করবো, দেখাবো, প্যারা নেই। তখন তো আমরা তো জানি, আমাদের সার্বজনীন রুল জানি, কেভিএল কেসিএল। সো কেভিএল কেসিএল দিয়ে এনিথিং উই ক্যান সলভ, ঠিক আছে, যে কোনো কিছু সলভ করতে পারবো। এটা কেভিএল কেসিএল দিয়ে সলভ করা তোমাদের জন্য ডাল ভাত, কারেন্টগুলা বের করা তোমাদের জন্য ডাল ভাত, একটু পরে একটা করবো, ঠিক আছে। তার মানে তোমার একটা সার্কিট যদি এরকম দেয়া থাকে তখন এটাকে তুমি সহজে সিম্পলিফাই করে মধ্যের রাস্তাটাকে বাদ দিয়ে দিতে পারবা। কিভাবে, যখন তোমার এই পি বাই আর এই যে অনুপাত কিউ বাই এস এই অনুপাতের সমান, বুঝছো? তার মানে এই যে এই সার্কিটটাকে তুমি ইজিভাবে আঁকায় ফেলতে পারতা। মানে এই সার্কিটটাকে তুমি হচ্ছে এই যে মধ্যের যে জায়গাটুকু, এই মধ্যের জায়গাটুকু বাদ দিয়ে দিতে পারতা যদি রেশিওগুলো এরকম হইতো। ধরো এখানে 4, এখানে 8, এখানে 16, এখানে 32। দেখো 4-এর 2 গুণ 8, 16-এর 2 গুণ 32। তার মানে রেশিওটা মিলছে। এখানেও রেশিও পি বাই কিউ হাফ, এখানেও রেশিও কি এটা বাই এটা হাফ। তার মানে রেশিওটা মিলছে। তুমি এই মধ্যের লাইনটা কি হিসাব থেকে বাদ দিয়ে দিবা, মধ্যের লাইনটা তোমার খেলা থেকে বাদ। তার মানে মধ্যের লাইনটাকে যদি খেলা থেকে বাদ দিয়ে দাও তোমার সার্কিটটা তো খুব ইজি হয়ে যায়। দেখো এখন তোমার এটা তুল্যরোধ বের করা বা কারেন্ট বের করা তোমাদের জন্য তো ডাল ভাত, ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে এখন তো তোমার এটা থেকে কারেন্ট বের করা বা তুল্যরোধ বের করা ডাল ভাত। কারেন্টের রেজিস্ট্যান্সের রেশিও, কারেন্ট এখানে আসবে কই থেকে, কারেন্ট তো এখানে আসলো না, আমরা তো সম্পর্ক বের করছি রেজিস্ট্যান্সগুলোর মধ্যে, যে পি বাই আর অর্থাৎ এই রেজিস্ট্যান্স বাই এই রেজিস্ট্যান্স ইকুয়ালস টু হবে এইটা বাই এইটা। মানে এইটার এটা যত গুণ এইটারও এটা তত গুণ হইলে এই মধ্যেটা দিয়ে কারেন্ট ফ্লো হবে না, বুঝছো? কারণ কারেন্ট তো আমরা শুরুতে মেজার করি না, আমরা তো রোধগুলা সার্কিটে দেয়া থাকে, সার্কিটে তো কারেন্ট দেয়া থাকে না, বুঝতে পারছো সুবাইতা? ওকে, বুঝলাম। তাইলে এখন আমরা কিছু সলভ করি, চলো। বললো একটা হুইস্টন ব্রিজের 4 বাহুতে যতক্রমে এটা আছে, তাহলে আমাকে বলো তো এইটা কি সাম্যাবস্থায় আছে, এটাকে বলা হয় হুইস্টন ব্রিজ সাম্যাবস্থা। দেখো একটা বাহুতে এটাতে 3 আছে, এটাতে 6 আছে, মধ্যে দিয়ে একটা আছে, এখানে আছে 12, এখানে আছে 20। তাইলে বলো তো এটা কি সাম্যাবস্থায় আছে? এই জিনিসটা কি সাম্যাবস্থায় আছে? না। কেমনে বুঝবা সাম্যাবস্থায় আছে কিনা? কারণ তুমি চাইলে অনুপাত দিয়ে করতে পারো যে 3/6 নট ইকুয়াল 12/20, বুঝছো? 3/6 নট ইকুয়াল 12/20, তার মানে সাম্যাবস্থায় নাই। এরকম ভাবে করবা না, তুমি দেখবা এরকম ভাবে। এই যে দেখো 3-এর দ্বিগুণ হচ্ছে 6, তার মানে মাস্ট বি এই পাশেও ডাবল হইতে হবে, তার মানে 12-এর দ্বিগুণ 24 হইতে হবে এই পাশে, ঠিক আছে? তাইলেই সেটা সাম্যাবস্থায় থাকবে। কি বলছে, চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে বেশি সাম্যাবস্থায় থাকবে? দেখো এটা তোমার 4 নাম্বার বাহু, দেখো 20 ওহমটা এটা 4 নাম্বার বাহু। এখানে কত রোধ কিভাবে যুক্ত করলে সাম্যাবস্থায় থাকবে বলো তো? এখানে একটা 4 ওহম মানের রোধ শ্রেণীতে যুক্ত করলে সাম্যাবস্থা হয়ে যাবে। দেখো এই বাহুতে 3, এই বাহুতে 6, 3-এর দ্বিগুণ 6, এখানে 12, এর ওই বাহুতে 24 হওয়া লাগবে, বুঝছো? আচ্ছা, তৃতীয় বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে বেশি সাম্যাবস্থায় থাকবে? তার মানে এখন কিন্তু 4 নাম্বার বাহুতে যুক্ত করব না, এখন 2 নাম্বার প্রশ্নের জন্য, বুঝছো? আচ্ছা এখন যেটা করছিলাম এটা তো ক নাম্বার প্রশ্নের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের জন্য। এখন খ নাম্বার প্রশ্নে তোমাকে যেটা বলছে এটা হচ্ছে ক এর জন্য, ক এর উত্তর এটা। এখন খ নাম্বার প্রশ্নের জন্য বলছে যে না তুমি 4 নাম্বার বাহুতে যুক্ত করবে না, 3 নাম্বার বাহুতে যুক্ত করবে। তাহলে আমাকে বলো তো, তোমরা আমাকে উত্তর করো তো, 3 নাম্বার বাহুতে কত যুক্ত করলে এটা সাম্যাবস্থায় থাকবে? 3 নাম্বার বাহু কোনটা ছিল? 3, 6, এটা 2 নাম্বার বাহু, এটা 3 নাম্বার বাহু, 12 নাম্বারটা 3 নাম্বার বাহু। তাইলে কি যুক্ত করলে এটা সাম্যাবস্থায় থাকবে? উত্তর করো তোমরা। সাম্যাবস্থায় তো নাই, এটা ডাবল এটা, এটা ডাবল এটা হইতে হবে, তাই না? বাট আমার চেঞ্জ করতে পারবো শুধু এখন 3 নাম্বার বাহু। দেখো তোমাকে কিন্তু বলে দেয় যে কোন বাহুটা তুমি চেঞ্জ করতে পারবা। 3 নাম্বার বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে সাম্যাবস্থায় থাকবে? তার মানে এখানে 3 থাকলে এখানে 6, এটা ডাবল,
তার মানে এখানে 20 থাকলে এখানে 10 হওয়া লাগবে ইন টোটাল এই জায়গাতে 10 হওয়া লাগবে, বোঝা গেল? বুঝছো সবাই? এই জায়গাতে যদি 10 হইতো তাইলে এটার ডাবল 20 হইতো, বুঝছো? তাইলে তোমার এই জায়গাতে এই গোল্লার ভিতরে 10 থাকা লাগবে। তার মানে রোধ কমানো যায় যখন তুমি প্যারালালে কিছু কানেক্ট করো। সিরিজে কানেক্ট করলে তো রোধ বড় হয়ে যায়। সো রোধ কমানো যায় তুমি যখন প্যারালালে কানেক্ট করো। সো প্যারালালে মনে করো তুমি আর মানের একটা রোধ লাগাবা, তাহলে এই দুইটার মিলায় তুল্য রোধ কত হইতে হবে? 10 হইতে হবে। তার মানে 10 যদি তুল্য রোধ হয় 12 ইন্টু আর, 12 প্লাস আর, এখান থেকে আর এর ভ্যালু বের করতে পারবে না? 120 10 আর 12 আর ওই পাশে বিয়োগ করলে তোমার হয়ে যাবে হচ্ছে 60, ঠিক আছে? তার মানে 60 ওহমের একটা রোধ প্যারালালে যুক্ত করতে হবে। এই তো বুঝে গেছো সবাই, বুঝে গেছো? এখন সব সময় যে এইরকম সুন্দর ডেল্টার আকারে দেখাবে এরকম না, তোমাকে বুঝে নিতে হবে, সেন্স করে নিতে হবে যে ব্যাপারটা এরকম যে মধ্যে একটা লাইন, দুইটা বের হইছে যোগ হয়ে গেছে, দুইটা বের হয়ে একটা বিন্দুতে আসছে। এই জিনিসটা চিন্তা করবা যে দুই পাশ থেকে দুইটা বের হইছে, এদের মধ্যে কানেকশন, তাইলে এটা ডেল্টা সার্কিট হয়। এখন সবসময় যে এরকম থাকবে এমন কোনো কথা না। দেখো এটা থেকে তুমি ইজিলি বুঝতে পারতেছো যে দুইটা বের হইছে, মধ্যে একটা লাইন, তার মানে এটা ডেল্টা সার্কিট। বাট এখানেও কিন্তু এটা এই হুইস্টন ব্রিজই ক্রিয়েট করছে। দেখো চিন্তা করে দেখো, এই যে এই বিন্দু থেকে দুইটা লাইন বের হইছে, আবার দুইটা লাইন গিয়ে এক বিন্দুতে মিশছে, তার মানে এটা ডেল্টা সার্কিট না আগেরটার মতো? জাস্ট এই 10 ওহমটা এই জায়গাতে আঁকলি হইতো, বুঝছো? বোঝা গেল? তার মানে এটাও কিন্তু ডেল্টা সার্কিট, এটাও কিন্তু ডেল্টা সার্কিট। এখন তোমাকে বলছে VAB এই দুই প্রান্তের বিভব পার্থক্য 20 ভোল্ট হলে প্রতিটি রোধের বিয়ে প্রবাহ মাত্রা। এখন দেখো তারা সাম্যাবস্থায় আছে। এখানে কত? এখানে 3 হইলে এখানে 5, এখানে 6 হইলে এখানে 10। দেখো সাম্যাবস্থায় কি আছে নাকি নাই তুমি কেমনে বুঝবা? যে তুমি তো এমনে বুঝতেছো যে এটা এখান থেকে যত গুণ এটাও এখান থেকে তত গুণই হবে। তুমি আইডিয়া করতে পারছো যে এটাকে 2 দিয়ে ভাগ করলে আবার এটার মধ্যে চলে আসে, তার মানে তারা সাম্যাবস্থায় আছে। ওকে, তুমি আসলে যে কোনোভাবে জিনিসটা চেক করতে পারো যে এইটার এটা যত গুণ এইটার এটা তত গুণ হইতে হবে। মানে তুমি উপরে নিচেও চেক করতে পারো, ডানে বামেও চেক করতে পারো, এটার দ্বিগুণ এটা, এটার দ্বিগুণ এটা, ডানে বামেও তুই চেক করতে পারো। নট নেসেসারি মানে তোমার যে উপর নিচে চেক করতে হবে এমন না, এমন না, তুমি ডানে বামেও চেক করতে পারবা, সমস্যা নেই। দুই কেসেই তোমার এটা একই হইতে হবে। তার মানে এই জায়গাতে তারা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকলে এইটার হিসাব বাদ, এইটা খেলা থেকেই বাদ। তাহলে এখানে তুল্যরোধ কত? উপরে 9 আর নিচে 15, 9 আর 15 তুল্যরোধ বের করো, প্রতিটা লাইন দিয়ে কারেন্ট বের করো। বলো বাচ্চাদের জিনিস না? বাচ্চাদের জিনিস না? জাস্ট কারেন্ট ডিভাইডার ল দিয়ে তুমি কারেন্ট বের করে নিবা। এই যে এখানে মনে করো তোমার 12 ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে, 20 ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে। বলো পারবা না? বলো তো। ঠিক আছে পারবা। তুল্যরোধ বের করে টোটাল কারেন্ট বের করে কারেন্ট ডিভাইডার ল। সেম প্রশ্নটা এটা বাট ডিফারেন্ট ভাবে তোমার এই জায়গাতে আঁকা। ঠিক আছে, ক্লিয়ার এটা সবার? দেখো এইগুলা দেখে কি বোঝা যায় যে আগেরটার মতো সেম সার্কিট না? দেখে বোঝা যায় না, কিন্তু তোমাকে একটু ইমাজিন করে নিতে হবে। দেখো এই পয়েন্টটার কথা চিন্তা করো, এখান থেকে দুইটা লাইন বের হয়েছে, একটা এটা একটা এটা। তার মানে এখান থেকে দুইটা লাইন বের হয়েছে। এই পয়েন্টটার কথা চিন্তা করো, এখান থেকে দুইটা লাইন বের হয়েছে, একটা এটা একটা এটা। এখন এই দুইটার মধ্যে আবার একটা রিলেশন আছে, তার মানে এটাও কিন্তু হুইস্টন ব্রিজ। তাহলে এখন দেখো অনুপাতগুলো মিলে কিনা, যে এইটা ডিভাইডেড বাই এইটা, এইটা ডিভাইডেড বাই এইটা, দেখো একই। যদি একই হয় তাহলে মধ্যেরটার হিসাব বাদ, মধ্যেরটার হিসাব বাদ। তখন সার্কিটটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। নিচে হচ্ছে 5 আর 10, উপরে হচ্ছে 3 আর 6। বুঝা গেল? সেম লাইন বরাবর কারেন্ট বের করবা, ঠিক আগের চাই। এটা যে হুইস্টন ব্রিজ বোঝা যায়? বোঝা যায় না, বোঝা যায় না, নর্মালি বোঝা যায় না। বাট একটু থিঙ্ক করলেই বুঝবা যে আসলে এই জায়গা থেকে দুইটা লাইন বেরোচ্ছে। দেখো দুইটা লাইন বেরোচ্ছে, একটা এইদিকে একটা এইদিকে। এই জায়গা থেকে দুইটা লাইন বেরোচ্ছে, একটা এইদিকে একটা এইদিকে। তাদের মধ্যে আবার এটা দিয়ে কানেকশন। এটা আরো সহজে ইমাজিন করতে পারবা যদি তুমি এখানে ধরে আনফোল্ড করো। এই জায়গাতে ধরে মনে করো ইমাজিনেশনের মধ্যে আনফোল্ড করো। আনফোল্ড করলে তুমি দেখবো হচ্ছে এইরকম যে এখানে 10 আর এখানে 6, ঠিক আছে? এখানে 6 আর এটাকে তো তুমি আনফোল্ড করছো, সো 4-এর মতো 4 এখানে আছে। সো এইটা আনফোল্ড করছো, তার মানে এ বিন্দুটা এখানে চলে আসবে আর 3 ওহমটা চলে যাবে এখানে, ইমাজিন করতে পারছো? আর হচ্ছে তোমার এই 5 ওহমটা চলে আসবে এই জায়গাতে। জাস্ট কিছুই না, এই বিন্দুটা এখানে ছিল, এটাকে ধরে আনফোল্ড করছো, সোজা করছো, সোজা করছো, আর কিছুই না। দেখো এটাকে ভাঁজ করলে কিন্তু এরকম দেখা যাবে। বুঝা গেল? তার মানে এটাও কিন্তু তোমার হুইস্টন ব্রিজ, এবং এটাও সাম্যাবস্থায় আছে, এটাও সাম্যাবস্থায় আছে। সো আমাদের বোর্ড প্রশ্নে যেগুলো থাকে ম্যাক্সিমামই সাম্যাবস্থাতেই দিবে আমাদের। দেখো এই জিনিসটা, এটা কি বোঝা যায় যে এটা হুইস্টন ব্রিজ? কিন্তু আসলে হুইস্টন ব্রিজ। খেয়াল করে দেখো যে এখানে ব্যাটারি কানেক্টেড,
সো ব্যাটারির দুই প্রান্ত যদি তুমি ইমাজিন করো এখান থেকে দুইটা লাইন বের হয়েছে এবং তাদের মধ্যে আরেকটা দিয়ে কানেকশন, সো একই জিনিস, আনফোল্ডও করা লাগবে না এখানে, কারণ তুমি ইমাজিনই করতে পারতো যে দুইটা লাইন বের হয়েছে, এদের মধ্যে একটা দিয়ে কানেকশন। ঠিক আছে, এটা যে হুইস্টন ব্রিজ বোঝা যায়। দেখো ব্যাটারি থেকে যে দুই প্রান্তটা, অবশ্যই ব্যাটারির দুই প্রান্তের সাপেক্ষে চিন্তা করবা সবসময়, মানে ব্যাটারির দুই প্রান্তের সাপেক্ষে তুমি চিন্তা করবা সবসময়। সো এটা ব্যাটারির দুই প্রান্ত, দেখো এখান থেকে দুইটা লাইন বের হয়েছে, মধ্য দিয়ে একটা কানেকশন, সবগুলাই কিন্তু এখানে হুইস্টন ব্রিজ এবং সবগুলাই এখানে সাম্যাবস্থায় আছে। ক্লিয়ার? এখানে বোঝা যায় যে এটা হুইস্টন ব্রিজ, হ্যাঁ আসলে বোঝা যায়। ব্যাটারির দুই প্রান্তের কথা চিন্তা করো, এই দুই প্রান্তের কথা চিন্তা করো, দেখো দুইটা বের হয়েছে, এখান থেকে দুইটা বের হয়েছে এবং তাদের মধ্যবর্তীতে এই 4 ওহমের একটা কানেকশন দেয়া। তার মানে তুমি দেখবা এই যে এটার এটা যত গুণ, এইটার এটা তত গুণ কিনা, যদি হয় তাইলেই তোমার এটা সাম্যাবস্থায় আছে। ক্লিয়ার? বুঝা গেল? তার মানে সবগুলা কিন্তু আমি যেগুলো দেখাইছি সবগুলো একই সার্কিট। ঠিক আছে, তাইলে আমরা কয়েকটা বোর্ড প্রশ্ন সলভ করে আসি। ঠিক আছে, কয়েকটা বোর্ড প্রশ্ন সলভ করে আসি। দেখো এটা একটা বোর্ড প্রশ্ন, কি বলছে? শুধুমাত্র কে চাবি বন্ধ অবস্থায় উদ্দীপকের বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ কত? কে চাবি বন্ধ, চাবি বন্ধ থাকলে কারেন্ট ফ্লো হয় নাকি চাবি খোলা থাকলে? বলো তো। চাবি বন্ধ থাকলে কারেন্ট ফ্লো হয়। চাবি বন্ধ মানে দরজা বন্ধ মানে ওয়ালটা যদি তার হয় কারেন্ট প্রবাহ হবে। তার মানে চাবি বন্ধ থাকলে তড়িৎ প্রবাহ হয়। এখন বলছে শুধুমাত্র কে ওয়ান চাবি বন্ধ, তার মানে কে1 দিয়ে তড়িৎ প্রবাহ হবে, কে2 দিয়ে হবে না। তার মানে এই কে2টা হিসাব থেকে বাদ না। এখন বলো তো, এই কে2টা হিসাব থেকে বাদ না, কারণ এদিক দিয়ে তো কারেন্ট ফ্লো হচ্ছেই না, এটা হিসাব থেকে বাদ। সো তোমার হুইস্টন ব্রিজের কথা চিন্তাও করা লাগতেছে না, এমনিই বাদ দিয়ে দিছে। বুঝছো? এমনিই তারা সুইচ দিয়ে বাদ দিয়ে দিছে। তাইলে সার্কিটটার মধ্যে পড়ে আছে কি? সার্কিটের মধ্যে তো পড়ে নাই কিছুই। দেখো এখানে 6 ভোল্ট, এই যে এটা কিন্তু কে3, তার মানে এটাও কিন্তু বন্ধ, শুধুমাত্র কে1টা খোলা, মানে কে1 রাস্তাটার মধ্যে তোমার কারেন্ট ফ্লো হচ্ছে, কে1 চাবিটা বন্ধ শুধু। তার মানে কে1 চাবিটা বন্ধ থাকলে তোমার সার্কিটটা দেখতে হয়ে যাবে এইরকম। সো এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 100, মধ্যে দিয়ে তো কিছু ফ্লো হচ্ছে না, এখানে 5 আর এখানে হচ্ছে 15। বলো তো বাচ্চাদের সার্কিট হয়ে গেছে না? এখন তুল্যরোধ বের করতে পারবা, টোটাল কারেন্ট বের করতে পারবা না সবাই? ইজি না? একদম একদম ইজি জিনিসটা, রাইট? একদম ইজি না সবার? একদম ইজি কিন্তু। ঠিক আছে, এখন বলছে এটা তো গ নাম্বারে ছিল। এখন ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে উদ্দীপকের বর্তনী সবগুলো চাবি বন্ধ। এখন সবগুলা চাবিই বন্ধ, মানে সবগুলা দিয়েই তড়িৎ প্রবাহ হইতে পারবে। বলছে P1 রোধের মধ্যে, মানে এইটার মধ্যে কি পরিবর্তন করলে এটা সাম্য অবস্থায় থাকবে। তার মানে এখন সবগুলাই তোমার হিসাবে আনতে হবে। ঠিক আছে, তার মানে এই দিক দিয়েও তোমার এখন কারেন্ট ফ্লো হবে, এই দিক দিয়েও হবে, এই দিক দিয়েও হবে, সবগুলাই তোমার এখন হিসাবে আনতে হবে। তোমার চেঞ্জ করার অপশন আছে কোনটার মধ্যে? শুধুমাত্র এই P1 এর মধ্যে। তার মানে তোমার চেঞ্জ করার অপশন আছে শুধুমাত্র এই বাহুটার মধ্যে, তাই না? শুধুমাত্র এই বাহুটার মধ্যে তোমার চেঞ্জ করার অপশন আছে। বুঝছো? শুধুমাত্র এই বাহুটার মধ্যে তোমার চেঞ্জ করার অপশন আছে, বাকি বাহুগুলোর মধ্যে তো চেঞ্জ করার অপশন নাই। তুমি শুধু এই গোলটার ভিতরে চেঞ্জ করতে পারবা। তাইলে একটা জিনিস দেখো, যে এই গোল্লার ভিতরে পি এর মান কত হবে এটা বের করতে বলছে। তাইলে একটা জিনিস দেখো, এইখানে একটা জিনিস দেখো, এই 20-এর কত গুণ 100 বলো তো? 20-এর 5 গুণ 100, তাই না? 20-এর কত গুণ 100? 20-এর 5 গুণ 100। তাইলে মুখে মুখে যদি সলভ করো, এখানে যত হবে এটারও 5 গুণ হইতে হবে 15, তাই না? তাহলে কতর 5 গুণ 15? 3-এর 5 গুণ 15। তার মানে এখানে টোটাল তুল্যরোধ হইতে হবে 3। তাইলে পি এর মান কত হইলে তুল্যরোধ 3 হয়? তুমি খুব সহজে মুখে মুখে করতে পারবা যে পি ইন্টু 5 ডিভাইডেড বাই পি প্লাস 5, এটা হতে হবে 3। সো এটা যদি 3 হইতে হয়, গুণ দাও, এখানে 2p পড়ে থাকবে, 15/2, তার মানে পি এর ভ্যালু 7.5। বুঝা গেল? বুঝছো? ওই উপরেরটা কিন্তু কে3, এটা কে1 না, এটা কে3। বলো বুঝতে পারছো প্রশ্নটা সবাই? উত্তর বুঝছো? এখন পরীক্ষা হলে তুমি কেমনে করতা? ভাই পরীক্ষা হলে বলতা যে আমরা শুধুমাত্র এই যে এই বাহুটা, তুমি বাহুগুলার নাম দিবা যে আমরা শুধুমাত্র এ বি বাহুর মধ্যে পরিবর্তন ঘটাতে পারবো। তারপরের লাইনে তুমি লিখবা ধরি এ বি বাহুর রোধ হচ্ছে x, এটা তুমি বের করবা। যদি এবি বাহুর রোধ x হয়, তাহলে সাম্যাবস্থায় থাকার জন্য x/20
ইকুয়ালস টু 15/100 হইতে হবে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে আসে 3। তার মানে এ বি বাহুতে যদি তুল্য রোধ 3 হয় তাহলে পি এর ভ্যালু আবার আগের মতো বের করো, যে পি আর 5 যদি প্যারালালে থাকে তাদের তুল্য রোধ হইতে হবে 3 বা এক্স এর সমান। এখান থেকে পি এর ভ্যালু 7.5 বের করো। বলো, একদম ইজি ম্যাথ না? হুইস্টন ব্রিজ থেকে একদম ইজি ম্যাথ আসে না বলো তো সবাই? তো কি তারপর সুবাইদা ইজি, তাসনিয়া ইজি। ঠিক আছে, পরটা দেখো, খুবই খুবই ইজি ম্যাথ। দেখো এখানে কি আসলেই আছে কিনা, তোমার সাম্যাবস্থায় নাই, তারা সাম্যাবস্থায় কি আছে? সাম্যাবস্থায় নাই। কেন, কেমনে বুঝলাম? দেখো এই 10-এর দ্বিগুণ হচ্ছে 20, 30-এর দ্বিগুণ 60 হওয়া উচিত ছিল। বলছে কে চাবি খোলা অবস্থায় এডিসি পথে প্রবাহমান। তার মানে এই চাবিটা খোলা, তার মানে এটা হিসাব থেকে বাদ, কারণ চাবি খোলা থাকলে কোনো কারেন্ট ফ্লো হয় না। তার মানে এইটুকু হিসাব থেকে বাদ, এইটুকু খেলা থেকে বাদ, বুঝছো? মধ্যেটুকু হিসাব থেকে বাদ। এখন তো সার্কিটটা বাচ্চাদের সার্কিট হয়ে গেছে, কারণ উপরে রোধ 30 আর নিচে রোধ 70, 30 আর 70 প্যারালাল, তুল্য রোধ বের করবা, তুল্য রোধ বের করে টোটাল কারেন্ট বের করবা, টোটাল কারেন্ট বের করে এই এডিসি পথে কতটুকু যাবে জাস্ট কারেন্ট ডিভাইডার ল দিয়ে বের করবা। ইজি না? পারবা? ঠিক আছে, বাট এখানে ঘ নাম্বারটা প্যারা আছে। ঘ নাম্বারে তোমাকে বলছে চাবি বন্ধ থাকলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত মূল প্রবাহের 1/3 হবে কিনা যাচাই করো। তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো হবে এটা বের করতে বলছে যখন সাম্য অবস্থায় নাই। তার মানে এটা আমরা একটু পরে করব, সবার শেষে করব, ঠিক আছে? এটা আমরা সবার শেষে করা লাগবে না, এখনই করে ফেলি, এখনই করে ফেলি। দেখো তার মানে এখন কি তুমি কোনো রোধকে বাদ দিতে পারতেছো? কোনো রোধকে বাদ দিতে পারতেছো? উত্তর হচ্ছে না, কারণ সাম্য অবস্থায় নাই। আমার কারেন্ট নির্ণয় করতে পারতেন, সার্কিটটাকে সহজ করতে পারতেন। সো কেভিএল কেসিএল ছাড়া কোনো অপশন নাই। কেভিএল কেসিএল এইভাবে লিখবা না, সার্কিটটাকে একটু সাজায় লিখবা, বুঝছো? যেন ইজি মনে হয় তোমার কাছে। এখানে 24 আছে, 24 আছে। দেখো এখানে এ থেকে দুইটা লাইন বের হয়েছে, আমি দুইটা লাইনকে এইভাবে বের করব। এই যে একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 30, এবং এদের মধ্যবর্তী জায়গাতে 12 মানের একটা আইজি বা গ্যালভানোমিটারের রোধ আছে। এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 40। এই হচ্ছে তোমার সার্কিট, ঠিক আছে? এই হচ্ছে তোমার সার্কিট। তোমাকে বের করা লাগবে কি? তোমাকে বের করা লাগবে এই টোটাল কারেন্টটা, এবং তোমাকে বের করা লাগবে এইটা, এই কারেন্টটা। এটাই প্রশ্ন বলে দিয়েছে, দেখো দাগ দিয়ে দিছে একদম, তোমাকে এই কারেন্টটা বের করে দেখাইতে হবে। তারা কারেন্টের ডিরেকশন অলরেডি তোমাকে আঁকা দিছে, সো তোমাকে আঁকার চিন্তাটা করা লাগবে না। তারা যেই ডিরেকশন দিছে তুমিও সেই ডিরেকশন এঁকে ফেলো, তারা যেই ডিরেকশন দিছে তুমিও সেই ডিরেকশনে এঁকে ফেলো, বুঝছো? এখন আমরা এটাকে কেভিএল কেসিএল দিয়ে সলভ করব। সলভ করার সময় এখানে কয়টা লুপ, মানে আমরা সহজ করে সলভ করার জন্য কি করি, সুন্দর করে ভেরিয়েবলগুলো দেই। তুমি এখানে ভেরিয়েবল ধরাতে ভুল করলে তোমার কিন্তু ঝামেলা হয়ে যাবে। তুমি যদি এখানে দাও i1, এখানে দাও i2, এখানে দাও i3, এখানে দাও ig, এখানে দাও i4, সারাদিন লেগে যাবে, ঠিক আছে? সো চেষ্টা করবা যতগুলা লুপ ততগুলা ভেরিয়েবল রাখতে, ততগুলা ফ্রি ভেরিয়েবল রাখতে। এখানে লুপ মাত্র 3টা, আমরা ফ্রি ভেরিয়েবল রাখবো 3টা। ফ্রি ভেরিয়েবলগুলো দিব কোথায়? লুপের পার্সোনাল লাইনে। তার মানে এইটা যদি একটা লুপ হয় তার পার্সোনাল লাইন এইটা, এটা মনে করো আমাদের আই। তার মানে আমরা 3টা ফ্রি ভেরিয়েবল রাখবো, একটা হচ্ছে আই, একটা i1, একটা হচ্ছে i2। 3টা ফ্রি ভেরিয়েবল আমরা রাখবো, ঠিক আছে? তাইলে আমরা i1 কই দিলাম, এই যে এইটার যে পার্সোনাল লাইন সেই পার্সোনাল লাইনে i1 দিলাম। এটার যে পার্সোনাল লাইন সেই পার্সোনাল লাইনে আমরা i2 দিব। তাহলে বাকি রাস্তাগুলো রোধ মানে কারেন্ট লিখতে হবে না, ইজিলি তুমি কেসিএল দিয়ে লিখতে পারবে। দেখো এখানে আই পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে, i2 পরিমাণ আসতেছে, তাইলে আর কত আসবে? যত যাচ্ছে এটা থেকে এই দিয়ে যত আসছে এটা বিয়োগ করলে তো তোমার হয়ে যাবে। তার মানে i - i2, এটা করলে এই রাস্তার কারেন্টটা পেয়ে যাচ্ছ। মনে করো দুই ভাই টাকা দিচ্ছে আর একজন খাচ্ছে, তাইলে তুমি যদি কত খাচ্ছে সেটা জানো এবং এক ভাইয়েরটা জানো, আরেক ভাইয়েরটা বের করতে চাও, তাহলে কি করবা? টোটালটা থেকে এক ভাইয়েরটা বিয়োগ করবা। তাই করছি, ক্লিয়ার? এখানেও দেখো এক বড় ভাই আসতেছে, সে 2 ভাগে ভাগ হচ্ছে, এক ভাগ এদিক দিয়ে যাচ্ছে, তাহলে আরেক ভাগ কত হয়ে যাবে? i - i1, ঠিক আছে? এটা কিন্তু 1। ক্লিয়ার? বুঝা গেল সবাই? ছোট করা যায় না, এটা সমস্যা। সবাই বুঝছো? ক্লিয়ার? এই রাস্তার কারেন্টটা কত হবে? দেখো i1 আসতেছে, i2 চলে যাচ্ছে এবং এইটা চলে যাচ্ছে। তার মানে এই দিকের কারেন্টটা হবে হচ্ছে
I1 থেকে I2 যদি বিয়োগ করো, তার মানে I1 মাইনাস I2। এখন তোমার কয়টা সমীকরণ লাগবে? যেহেতু তিনটা আননোন, তিনটা সমীকরণ লাগবে। তুমি তিনটা লুপ ঘুরবা, তিনটা ইকুয়েশন আসবে, তিনটা ইকুয়েশন সলভ করলেই হয়ে যাবে। তাইলে 1 নাম্বার লুপ তুমি ঘুরো, চলো এইটার মধ্যে তুমি পুরাটা ঘুরো, নাম দাও A B C D E F G H। তাহলে আমরা শুরুতে ধরো A B E G H A এটার মধ্যে ঘুরবো। তাহলে ঘুরলে আমি A V A, তারপর এখান থেকে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে I ইন্টু আর, তার মানে I মাইনাস I1 ইন্টু 30, এতটুকু ভোল্টেজ ড্রপ হবে। এখানে কতটুকু ড্রপ হবে I আর পরিমাণ I মাইনাস I2 ইন্টু 40। আমি চলে আসলাম কত এই বিন্দুতে, আবার 20 প্লাস হবে, 24 প্লাস হবে, কারণ ব্যাটারির দিকে পাস করতেছি। আমি আবার VA বিন্দুতে, সো VA কাটো, আলটিমেটলি তুমি পেয়ে যাবা 24 ইকুয়ালস টু I মাইনাস I1 ইন্টু 30, I মাইনাস I2 ইন্টু 40। একটা ইকুয়েশন পেয়ে গেছো, বা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করো, I আর I1 দিয়ে তুমি পেয়ে যাবে। ভাইয়া I যে যাচ্ছিল এন্ড I2 আসতেছিল, আনক্লিয়ার ভাইয়া কোনটায় সবাইটা, কোন লাইনে I যে যাচ্ছিল এবং I2 যে আসতেছিল? এই যে এই লাইনটা, ঠিক আছে। এটা সহজভাবে বুঝো। তুমি আর তোমার বান্ধবী ধরো কলেজে গেলা, একজন টিচারের জন্য খাবার নিয়ে গেলা। সো তুমি এক বাটি নিয়ে গেছো, আরেকজন আরেক বাটি নিয়ে গেছে। যে টিচার ছিল সেই টিচার পুরো 2 বাটি খায় ফেলছে। তাহলে আমি জিজ্ঞেস করলাম তোমার ফ্রেন্ড কয় বাটি আনছিল, তুমি কি করবা? টিচার যতটুকু খাইছে ওটা থেকে তুমি যতটুকু আনছো সেটা বিয়োগ করবা। দেখো তারা দুইজনই বাসা থেকে খাবার আনতেছিল, সে একা খায় ফেলতেছে। তাইলে এ কতটুকু আনতেছিল কেমনে বের করবা? যতটুকু একসাথে খায় ফেলতেছে এটা থেকে তুমি যতটুকু আনছো সেটা বিয়োগ করবা না? ক্লিয়ার? ঠিক আছে, ওকে, একদম ক্লিয়ার। সো এইখানে তোমরা জাস্ট তিনটা লুপ অ্যাপ্লাই করবা, তিনটা লুপ অ্যাপ্লাই করে সলভ করতে পারবা। সো বাকিটুকু তোমাদের কাজ। বলো পারবা না সবাই? বাকিটুকু সলভ করতে পারবা না সবাই? বলো তো পারবা? সো যে প্রশ্ন করতেছিলা যে ভাইয়া যদি এই জায়গাতে তারা সাম্যাবস্থায় না থাকে তাইলে আমরা কেমনে করব, উত্তর পাইছো? তাইলে যদি আমাদের প্রশ্নে এরকম আসে যে সাম্যাবস্থায় নাই, আমাদের কারেন্ট বের করতে হবে, তখন KVL KCL দিয়ে আমাদের জাস্ট লুপটা সলভ করতে হবে। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা পড়বো আরেকটা প্রশ্ন, এটা খুবই ইজি। গ্যালভানোমিটার বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তার মানে প্রথম প্রশ্নে বলে দিছে যে গ্যালভানোমিটার বিচ্ছিন্ন, মানে এটা নাই, এটা হিসাব থেকেই বাদ। তাহলে তড়িৎ প্রবাহ বের করা তো বাচ্চাদের জিনিস। উপরে তুল্যরোধ কত 8 আর 16 24, আর নিচে 24 আর 32 কত 56। তার মানে 24 আর 56 এটার প্যারালালে আছে, এটা তুল্যরোধ বের করো। খুবই সহজ জিনিস। তারপরের প্রশ্ন তোমাকে বলছে যে এই যে 16 মানের রোধ, এটা কোথায় কিভাবে যুক্ত করলে তারা সাম্যাবস্থায় থাকবে, কোথায় কিভাবে যুক্ত করলে এই ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে। দেখতেই পাচ্ছ এখানে 16 মানের একটা রোধ যুক্ত করবা, 16 মানের একটা রোধ, 3 8 24, এটার 3 গুণ, 16-র 3 গুণ হয় 48। তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে না যে এটা 3 নাম্বার লাইনে তুমি সিরিজে যুক্ত করবা, 3 নাম্বার লাইনে সিরিজে যুক্ত করবা। খুব সহজে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, খুব সহজেই বোঝা যাচ্ছে, খুব সহজেই বুঝতে পারতেছো। ঠিক আছে, আচ্ছা, এসের সাথে সিরিজে আর কোনোভাবে কি করতে পারতা? আর কোনোভাবে কি করতে পারতা? আর কোনোভাবে কি করতে পারতা? চেষ্টা করে দেখো আর কোনোভাবে করা যায় কিনা, বাট মনে হয় এটাই সলিউশন, মানে তুমি সলিউশনটা জাস্ট চোখে দেখতে পারবা ডিরেক্টলি। ঠিক আছে, পরেরটার মধ্যে আসি। এখন আমরা হচ্ছে এই যে এই তোমার যে হুইস্টন ব্রিজ আমরা পড়লাম, এটা রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন আমরা দেখব। সো হুইস্টন ব্রিজের রিয়েল লাইফের অ্যাপ্লিকেশনটাকে বলা হয় মিটার ব্রিজ। সো এই মিটার ব্রিজকে কেন মিটার ব্রিজ বলা হয়? কারণ এখানে 1 মিটার লম্বা একটা স্কেল থাকে, এই জন্য এটার নাম হচ্ছে মিটার ব্রিজ। সো এই মিটার ব্রিজের কাজটা কি? শুরুতে কাজটা মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। এই মিটার ব্রিজের কাজ হচ্ছে আননোন রেজিস্ট্যান্স বের করা, আননোন আর এর ভ্যালু কত সেটা বের করা। ঠিক আছে, সো এটা বের করার জন্য প্র্যাকটিক্যাল করা লাগে। সো খুবই সহজ, জিনিসটা খুবই সহজ। এটা বের করার জন্য আমি এখানে একটা ব্যাটারি কানেক্ট করব। কি করব? এখানে একটা ব্যাটারি কানেক্ট করব, আর এই জায়গাতে একটা লম্বা তার থাকে। এই তারটা কাইন্ড অফ মনে করবা সবটাই রেজিস্ট্যান্স, এই তারটার সবটারই একটা রোধ আছে বা রেজিস্ট্যান্স আছে মনে করবা। ঠিক আছে, এই তারটার সবটারই একটা
রেজিস্ট্যান্স আছে, এখনই বুঝে যাবা প্র্যাকটিক্যালে যেটা বোঝো নাই। এই তারটার কি আছে? রোধ আছে। এই তারটার কি আছে? একক দৈর্ঘ্যের রোধ আছে। তাইলে এই তারটার যদি দৈর্ঘ্য হয় 1 মিটার, তাহলে আমি বললাম তার একটা তার আছে, এই তারের 1 মিটারের রোধ থাকে 10 ওহম। তাহলে এই তারের রোধ কত? পুরা তারের রোধ কি 10 ওহম না? পুরা তারের রোধ কি 10 ওহম না বলো তো? পুরা তারের রোধ 10 ওহম। আমি যদি বলি যে এই তারের এই যে এতটুকু দৈর্ঘ্য, এই এল দৈর্ঘ্য যতটুকু, তাহলে এই এল দৈর্ঘ্যের রোধ কত হবে? আমি যদি বলি যে একটা তারের একক দৈর্ঘ্যের রোধ, একক দৈর্ঘ্যের রোধ ধরো সিগমা, এত ওহম পার মিটার। তার মানে একক দৈর্ঘ্যে যতটুকু রোধ, মনে করো একটা তার তো অনেক লম্বা থাকতে পারে, এক একটা তারের এক এক রকম রোধ থাকবে, এটা স্বাভাবিক। তার মানে একটা 1 মিটার দৈর্ঘ্যের তারের কতটুকু রোধ সেটা আসলে তারের উপর ডিপেন্ড করতেছে, এটা কিসের তার, তাই না? প্রত্যেকটার তো 1 মিটার দৈর্ঘ্যের রোধ সেম হবে না। তার মানে একক দৈর্ঘ্যের রোধটাকে আমরা সিগমা বলতেছি। তাইলে এল দৈর্ঘ্যে কতটুকু রোধ হবে? এতটুকু জায়গার রোধ হবে সিগমা ইন্টু এল, তাই না? একক দৈর্ঘ্যের রোধ, এটাকে এল দিয়ে গুণ করবা, তাই না? সিগমা ইন্টু এল হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার এতটুকু দৈর্ঘ্যের রোধ। তাইলে এটা যেহেতু একটা মিটার ব্রিজ, বাকিটুকু দৈর্ঘ্য কত পরে থাকবে বলো তো? অবশ্যই 100 মাইনাস এল সেন্টিমিটারে, 100 মাইনাস এল এত, তাই না? 100 মাইনাস এল যদি সেন্টিমিটারে লেখো, এখানে এল সেন্টিমিটার, এখানে 100 মাইনাস এল সেন্টিমিটার। ওকে, সিগমাটা মনে করো যে ওহম পার সেন্টিমিটার, যে প্রতি সেন্টিমিটারে কত রোধ, আমি এইভাবেই ধরলাম, মনে করো একক দৈর্ঘ্যে না ধরে একক সেন্টিমিটারের রোধ। মনে করো আমি বলে দিলাম প্রশ্নে যে এই তারটার প্রতি 1 সেন্টিমিটারের রোধ হচ্ছে এত। তাহলে এল দৈর্ঘ্যের রোধ কত হবে? এখানে রোধ কতটুকু হবে? সিগমা ইন্টু এল, এই পরিমাণ রোধ এই জায়গায় থাকবে। এখানে রোধ কতটুকু হবে? সিগমা ইন্টু 100 মাইনাস এল, দৈর্ঘ্য দিয়ে গুণ করলেই হয়ে যাবে, তাই না? এই দৈর্ঘ্যটুকুর তুমি রোধ পেয়ে যাবে, এতটুকু রোধ জানো। এখন এটা দিয়ে আননোন রোধ কেমনে মাপে? সো এই হুইস্টন ব্রিজের দুইটা তোমার জায়গা থাকে, একটা জায়গাতে তুমি আননোন একটা রোধ বসাও, এটা কি? এটা আননোন। আরেকটার মধ্যে তুমি নোন জানা একটা রোধ বসাও। যদিও এখনকার রোধ নির্ণয় করার জন্য হুইস্টন ব্রিজ ইউজ করা হয় না, এখন ম্যাক্সিমাম রোধই তুমি নির্ণয় করতে পারো তোমাদের যে মাল্টিমিটার আছে, সেই মাল্টিমিটার দিয়ে রোধ নির্ণয় করা যায়। হুইস্টন ব্রিজের দিন কাইন্ড অফ শেষ, তারপরেও হুইস্টন ব্রিজ দিয়েও নির্ণয় করা যায়, এটা পুরাতন মেথড ছিল। এখন মাল্টিমিটার দিয়ে ডিজিটাল স্ক্রিনে দেখা যায়। আচ্ছা, সো তোমার কাছে দুইটা রোধ আছে, একটা তুমি জানো, একটা জানো না। তাইলে এই সার্কিটটা কি মিটার ব্রিজের মতো হয়েছে কিনা দেখো তো। আমি যদি এই মধ্যে দিয়ে একটা লাইন কানেক্ট করে দিই, এই যে দেখো মধ্যে দিয়ে একটা লাইন কানেক্ট করে দিই দুইটা তারের মধ্যে, তাহলে দেখো তো এই যে ব্যাটারির এই প্রান্ত আর ব্যাটারির এই প্রান্ত, দুইটা রোধ বেরিয়েছে, একটা রোধ এই দিক দিয়ে, একটা রোধ এই দিক দিয়ে। এখান থেকে দুইটা রোধ বেরিয়েছে, একটা রোধ এই দিক দিয়ে, একটা রোধ এই দিক দিয়ে, তাদের মধ্যবর্তী জায়গাতে একটা লাইন। হুইস্টন ব্রিজের মতো হয়েছে, তাই না? হুইস্টন ব্রিজের মতো হয়েছে, তাই না? এখন এই হুইস্টন ব্রিজের রিভার্স মেকানিজমটা আমরা এখানে অ্যাপ্লাই করি। হুইস্টন ব্রিজে আমরা কি করি? হুইস্টন ব্রিজে আমরা বলি যে রোধের অনুপাতটা সেম, তার মানে তড়িৎ প্রবাহ হবে না। এখন আমরা রোধ বের করতে চাচ্ছি, এখন আমরা হুইস্টন ব্রিজের কনসেপ্ট ইউজ করব, রোধ বের করতে চাচ্ছি। সো এখন কি করি? এটাকে বলা হয় জকি, বুঝছো? যে একটা জকি দিয়ে তুমি এই লাইনের বিভিন্ন জায়গাতে তুমি ঘুরাবা, যে এখানে ধরলা, দেখলা এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় কিনা, এখানে একটা গ্যালভানোমিটার থাকে, গ্যালভানোমিটার তড়িৎ বিক্ষেপ দেয় যখন কারেন্ট ফ্লো হয়। ধরলা, দেখলা যে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে ধরলা কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে ধরলা কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে ধরলা এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে ধরলা দেখলা এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না। তার মানে যখন তুমি এই পুরো তার বরাবর বিভিন্ন জায়গাতে টাচ করাও, মানে এই যে এখান থেকে একটা লাইন বেরোছে, মনে করবা যে এখান থেকে একটা লাইন বেরোছে কাইন্ড অফ এইরকম, যে এই লাইনটা এখান থেকে বেরোইছে, বুঝছো? এই লাইনটা এখান থেকে বেরোইছে, এখান থেকে বেরোইছে, আর এটা আমার কলমের সাথে যুক্ত। সো আমি এই কলম দিয়ে এই পুরোটা জায়গার মধ্যে টাচ করতেছি। সো এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না কি হচ্ছে না, এটা আমি গ্যালভানোমিটারে দেখতেছি। সো আমি কোনো না কোনো একটা জায়গা তো খুঁজে পাবো যেখানে টাচ করলে কোনো কারেন্ট ফ্লো হবে না, তাই না? কারণ আমরা জানি এমন কোনো না কোনো একটা জায়গা থাকবে যেখানে আসলে অনুপাতগুলো সেম হয়ে যাবে। সো আমরা আসলে জকি দিয়ে পুরোটা জায়গাতে ধরে ধরে আমরা ওই বিন্দুটাই বের করি যে কোন বিন্দুতে ধরলে কোনো কারেন্ট ফ্লো হয় না। সো যখন কারেন্ট ফ্লো হয় না, তখন তো আমরা ইজিলি বলে দিতে পারবো যে এই রোধের অনুপাত আর এই রোধের অনুপাত সমান। তার মানে আমাদের যে আননোন রোধটা, আননোন যে রোধটা, এটা ডিভাইডেড বাই এই রোধ, দ্যাট ইজ সিগমা ইন্টু এল, ইকুয়ালস টু আমাদের যে নোন রোধটা, সেটা ডিভাইডেড বাই সিগমা ইন্টু 100 মাইনাস এল। সো সিগমা সিগমা তো কাটা, সিগমা সিগমার হিসাবে বাদ। তার মানে এল আর ওই পাশে কি 100 মাইনাস এল। তাইলেই আমরা কি দেখো এল এর ভ্যালুটা তো আমরা জানি,
কারণ কি? কারণ হচ্ছে এখানে তো আমরা দেখতে পাচ্ছি স্কেলে যে কতটুকু দৈর্ঘ্য, এল এর ভ্যালু আমরা জানি, নন রোডটা জানি, আননোন রোডটা বের করে ফেলবো। বুঝছো? বুঝতে পারছো? ক্লিয়ার? তার মানে এটা অনেকটা হুইস্টন ব্রিজই, হুইস্টন ব্রিজেরই একটা অ্যাপ্লিকেশন এটা, হুইস্টন ব্রিজেরই একটা অ্যাপ্লিকেশন। প্রশ্নগুলো কিভাবে আসে দেখো, একটা মিটার ব্রিজের বাম ফাঁকে দুইটা ফাঁক থাকে, তাই না? একটা হচ্ছে বাম ফাঁক আর একটা হচ্ছে ডান ফাঁক, এটা বাম এটা ডান। বললো তুমি যে চিত্রটা এইভাবে এঁকে ফেললা, বাম ফাঁকে একটা অজানা রোধ যুক্ত, তার মানে এখানে একটা আননোন রোধ যুক্ত, এটা তুমি জানো না। তারপর বলছে তার যুক্ত করে ডান ফাঁকে 45 ওহম, তার মানে এই জায়গাতে 45 ওহম রোধ যুক্ত করছে। অন্তর্ভুক্ত করলে বাম প্রান্ত থেকে 25 সেন্টিমিটার, তার মানে এখান থেকে 25 সেন্টিমিটার পরে সাম্যাবস্থা পাওয়া যায়, এই জায়গাতে সাম্যাবস্থায় পাওয়া যায়। তার মানে এখানে কতটুকু তুমি নিজেই জানো, 75, 100 মাইনাস 25। তাইলে তুমি এখান থেকে তো ইজিলি বের করতে পারবে, আর বাই 25 ইকুয়ালস টু 45 বাই 75। বলো পারছো আর এর ভ্যালু বের করতে? আর এর ভ্যালু বের করতে পারছো? তার মানে এই যে আননোন যে রোধটা, সেটা যে তোমার রোধটা, সেটা তুমি বের করতে পারছো, বাট রোধ তোমার কাছে চায় নাই। বলছে তারটির উপাদানের রোধ কত আছে, রোধই চাইছে, সো রোধ তুমি বের করে ফেলতে পারছো। হ্যাঁ, এখানে 1 মিটার কেন নেয়? কারণ এই যন্ত্রটাই 1 মিটারের, যন্ত্রটাই মিটার ব্রিজ, যন্ত্রটাই 1 মিটারের। তুমি যদি একটা 2 মিটারের যন্ত্র বানাও, নো প্রবলেম, সেটা কাজ করবে, সমস্যা নেই। তখন জাস্ট এখানে 200 মাইনাস এল লিখতে হবে, ঠিক আছে? বাট এই যে যন্ত্রটা, এই যন্ত্রটার নামই মিটার ব্রিজ, কারণ সেটা 1 মিটারে বানানো হয়। বুঝছো? তুমি চাইলে আরো ছোট 50 সেন্টিমিটারেরও বানাইতে পারবা মেশিন, সমস্যা নেই। জাস্ট সেখানে 50 মাইনাস এল দিতে হবে। ওকে, তারপর এটা তো একই ম্যাথ, সেম ম্যাথ দুইবার আসছে। পরেরটা দেখো, একটা মিটার ব্রিজের বাম ফাঁকে এত ব্যাসার্ধ বিশিষ্ট এবং এত দৈর্ঘ্যের একটা তার যুক্ত করছে। তার মানে বাম ফাঁকে তুমি একটা আননোন রেজিস্ট্যান্সের তার যুক্ত করছো, যে তারটার ব্যাসার্ধ এত, তারটার দৈর্ঘ্য এত। মনে করো একটা তার খুঁজে পাইলা, সেই তারটা সুবাইতা অলওয়েজ সেন্টিমিটার দিয়ে করতে হবে কিনা? না, সেন্টিমিটার দিয়ে করাটা ম্যান্ডেটরি না। তোমার এখানে যদি সেন্টিমিটারকে মিটারেও কনভার্ট করো, দেখো দুই পাশে কাটাকাটি চলে যাচ্ছে না, তুমি এটাকে যদি মিটারে কনভার্ট করো, লাভটা কি? লাভটা তো নাই। সো সেন্টিমিটারে বসায় দিলেই তো হয়। অনুপাতের সময় এককে ম্যাটার করে না, অনুপাতের সময় এককে ম্যাটার করে না, ঠিক আছে? সো বাম প্রান্তে একটা রোধ যুক্ত করছো, একটি তার যুক্ত করে ডান ফাঁকে 45 ওহম মানের একটা রোধ যুক্ত করলাম। বাম প্রান্ত থেকে 25 সেন্টিমিটার সাম্যাবস্থা পাওয়া যায়, রোধ কত? দেখো বাম প্রান্তে তুমি একটা তার যুক্ত করছো, এই তারটার রোধ তুমি জানো না, জানো না তুমি তারটা দৈর্ঘ্য জানো, ব্যাসার্ধ জানো। ওকে, ডান প্রান্তে একটা রোধ যুক্ত করছো যেটা 45, এবং কোথায়? বাম প্রান্ত থেকে। দেখবা, খেয়াল রাখবা, এটা বাম প্রান্ত থেকে নাকি ডান প্রান্ত থেকে। যদি ডান প্রান্ত থেকে 25 সেন্টিমিটার বলে, তাইলে এখানে 25 হবে, খেয়াল রাখবা এই কথাটা। সো বলছে বাম প্রান্ত থেকে 25, তার মানে 25 সেন্টিমিটার পরে সাম্যাবস্থা পায়, তার মানে এখানে হচ্ছে 75। তাইলে এই আননোন রোডটার ভ্যালু আমরা ইজিলি বের করতে পারবো, 45 বাই 75। তাইলে আননোন রোডটা আমরা এখন জানি, যে আমার অজানা তারের রোধটা কত। বাট এটা চাই নাই, আমার তারের আপেক্ষিক রোধ জানতে চাইছে। তার মানে তারের রোধ যদি আমরা জানি, অলরেডি বের করে ফেলছি, এল বাই এ, এখান থেকে আপেক্ষিক রোধও বের করতে পারবো, কারণ তারের দৈর্ঘ্যটা আমরা জানি, ব্যাসটা আমরা জানি, মানে ক্ষেত্রফল জানি। বাট এখানে ম্যান্ডেটরি হচ্ছে এটা এসআইটা এককে বসাবা, তাই না? কারণ এখানে তো আর একক কাটাকাটি যাচ্ছে না। তার মানে এখানে হচ্ছে তোমার এই রোধটা যেটা তুমি বের করছো, এই আপেক্ষিক রোধ বের করবা। দৈর্ঘ্যটা হচ্ছে কত? 157 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে 1.57, আর এখানে হচ্ছে ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, আর কত? 0.1 ডিভাইডেড বাই 1000 এত স্কোয়ার। বুঝা গেল সবার? ইজি, একদম একদম ইজি, একদম ইজি। দেখো বোর্ডে কেমন সৃজনশীল আসে, খুবই কম সৃজনশীল আসে, বাট আসলে পারবা। ইলেকট্রিসিটি ল্যাবরেটরিতে একটা মিটার ব্রিজের একটি ফাঁকে 2, অপর ফাঁকে 3 রোধ যুক্ত আছে। শিক্ষার্থীরা নিষ্পন্দবিন্দু ঠিক মাঝখানে পেতে চাচ্ছে, শিক্ষার্থীরা নিষ্পন্দবিন্দু ঠিক মাঝখানে পেতে চাচ্ছে, খেয়াল রাখো। নিষ্পন্দবিন্দু কোথায় পাওয়া যাবে, মানে উদ্দীপকের এই কেসে নিষ্পন্দবিন্দু কোথায় পাওয়া যাবে? যখন এক পাশে 2 আর এক পাশে 3। এটা যদি এমসিকিউ আসতো না, মুখে মুখে করতে পারতা। দেখো অনুপাত জিনিসটা এত পাওয়ারফুল, যে 2 আর এখানে আরেকটা ফাঁকে 3, তোমাকে বলছে যে তোমার সাম্যাবস্থাটা কোথায় পাবা। তার মানে টোটালটা 5, 5 ভাগের 2 ভাগ এখানে আর 3 ভাগ এখানে। কেন? 2:3 অনুপাতে ভাগ হবে জিনিসটা, 2:3 অনুপাতে, এই দৈর্ঘ্যটাও 2:3 অনুপাতে ভাগ হবে। তাইলেই তো এই অনুপাতটা আর এই অনুপাতটা সমান। এইটা 2:3 অনুপাতে ভাগ হয়েছে, এই দৈর্ঘ্যটাও 2:3 অনুপাতে ভাগ হবে, তাইলে এই জিনিসটা আর এই জিনিসটা সমান। তাহলে 2:3 মানে কি? টোটাল কত? টোটাল 5, 5 ভাগের 2 অংশ এখানে। তার মানে 100কে যদি 5 করো, 5 ভাগের 2 অংশ আসবে 40, আর 100কে যদি তুমি 5 ভাগ করো, 5 ভাগের 3 অংশ হবে 60। বুঝছো? এমসিকিউ আসলে মুখে মুখে করতে পারবা,
আর যদি তুমি পরীক্ষা হলে করতে চাও রিটেনে, তাহলে তুমি এখানে ধরবা এল, এখানে ধরবা 100 মাইনাস এল, তারপর তুমি লিখবা 2/L 3/100 মাইনাস এল। সো এখান থেকে এল এর ভ্যালু বের করবা, বের করে বলবা যে 2 ওহম যেই প্রান্তে, সেই প্রান্ত থেকে এতটুকু দূরত্বে সাম্যাবস্থা পাবে। ঠিক আছে, 2 ওহমের প্রান্ত থেকে এতটুকু দূরে সাম্যাবস্থা পাবে, 3 ওহমের প্রান্ত থেকে 60 সেন্টিমিটার দূরে সাম্যাবস্থা পাবে। ঠিক আছে, ক্লিয়ার? উদ্দীপক অনুযায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য সফল করার জন্য কি করতে হবে দেখো, শিক্ষার্থীদের উদ্দেশ্য সফল করার জন্য, এটা তো আমাদের গ নাম্বার ছিল, গ নাম্বার আমরা বের করে ফেলছি যে এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু 40। এখন শিক্ষার্থীদের উদ্দেশ্য সফলের জন্য শিক্ষার্থীরা কি চাচ্ছে, শিক্ষার্থীরা চাচ্ছে একদম মাঝে সাম্যাবস্থা থাক, দ্যাট ইজ ওই পাশে 50 থাকলে এই পাশেও 50, তার মানে 1:1 অনুপাত। রোধটাকেও অবশ্যই 1:1 হইতে হবে, রোধটাকেও অবশ্যই 1:1 হইতে হবে। তাহলে কি পদক্ষেপ নিতে হবে, তোমাকে এটা জিজ্ঞেস করছে, কি পদক্ষেপ নিতে হবে? এই পাশে যত রোধ এই পাশেও তত রোধ থাকতে হবে। তার মানে হয় দুইটা, অনেকগুলা সলিউশন আছে, এটার দুইটা সলিউশন আছে। হয় এই যে বাম প্রান্ত এখানে 1 ওহম রোধ সিরিজে যুক্ত করবা, তাইলে কিন্তু সাম্যাবস্থা হয়ে গেছে। দেখো তোমার এখানে যত আর এখানেও তত, এখানে আর এখানে ততই। বুঝা গেল একটা সলিউশন, যে বাম প্রান্তে 1 ওহম রোধ সিরিজে যুক্ত করবা। বুঝছো, বাম প্রান্তে 1 ওহম রোধ সিরিজে যুক্ত করবা, এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন হইতে পারে যে না, বাম প্রান্তে কিছু যুক্ত করবা না, ডান প্রান্তে এমন একটা রোধ যুক্ত করবা যেন তুল্য রোধ 2 হয়। বুঝছো, তার মানে এখানে এমন একটা রোধ প্যারালালে যুক্ত করবা, কারণ প্যারালালে যুক্ত করলে রোধের মান কমে, এমন একটা রোধ প্যারালালে যুক্ত করবা যেন তুল্য রোধটা তোমার 2 হয়। তার মানে এটা যদি x মানের হয়, x × 30 ডিভাইডেড বাই x প্লাস 30, এটা কত হইতে হবে? এটা 2 হইতে হবে। তার মানে 30x, এখানে 2x প্লাস 60, তার মানে 2x বিয়োগ করলে 28x, তার মানে x = 60/28। এত মানের রোধ তুমি প্যারালালে যুক্ত করলেও হবে। ক্লিয়ার? সুবাইতা হয়তো তোমার নেটওয়ার্ক প্রবলেম, তাই ব্লার। বলো প্রবলেমটা সবাই বুঝছো? হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ, বলো সবার ক্লিয়ার কিনা? হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ, বলো সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ভাইয়া 3 হবে না? এটাই তো বললাম, এটাই তো করলাম। আচ্ছা 30, আমি 30 লিখে ফেলছি, বাট এটা তো 3, এটা তো 3 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 3, তার মানে 3x আর নিচে হচ্ছে 3 প্লাস x, তার মানে এখানে হয়ে যাবে হচ্ছে 3x আর 2x বিয়োগ করলে x, x = 6, তার মানে 6 মানের একটা রোধ তোমাকে এখানে প্যারালালে যুক্ত করতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এখন এই শান্ট জিনিসটা পড়বো, এটার অনেকেই সূত্র মুখস্থ করে, আমরা সূত্র মুখস্থ করবো না, খুবই সহজভাবে শান্ট জিনিসটা শিখবো। আমাকে আগে একটা জিনিস বলো যে পারো কিনা, কারেন্ট ডিভাইডার লটা মনে আছে কিনা? আমি যদি তোমাকে, আচ্ছা এটা মুছে ফেলবো না আবার, আমি যদি তোমাকে এখানে দুইটা রোধ দিয়ে দেই, এটা R1 এখানে R2, এখান থেকে I কারেন্ট আসতেছে, আমি বললাম এই I1 কতটুকু হবে, কি মনে লিখবা? I1 কতটুকু হবে টোটাল কারেন্ট যদি I হয়? নিচে কি, নিচে দুইটার যোগফল R1 প্লাস R2, উপরে হচ্ছে যেই লাইনের কারেন্ট চাচ্ছ এর বিপরীত লাইনটা, সেই মানের রোধ, উপরে R2। মনে আছে এটা? মনে আছে? ঠিক আছে, তার মানে যেই লাইনের কারেন্ট বের করতে চাও এর বিপরীত লাইনের রোধটা উপরে লিখতে হয়। আর অ্যাকচুয়াল কারেন্ট ডিভাইডার লটা কি ছিল? উপরে আর ইকুইভ্যালেন্ট, নিচে হচ্ছে যেই লাইনের কারেন্ট বের করতে চাও সেই লাইনের রোধ, এটা ছিল কারেন্ট ডিভাইডার ল। সো এটার একটা স্পেশাল ফর্ম হচ্ছে এটা, যেটা আমরা মনে রাখি সহজে করার জন্য। ঠিক আছে, সো এখন এই অ্যামিটার বা ভোল্টমিটার এগুলা কি দিয়ে বানানো হয়? গ্যালভানোমিটার দিয়ে বানানো হয়। গ্যালভানোমিটার দিয়ে এই অ্যামিটার বা ভোল্টমিটার বানানো হয়। গ্যালভানোমিটার কি? এমন একটা যন্ত্র যেটা দিয়ে কারেন্ট ফ্লো হইলে সে আসলে একটা রেঞ্জ দেখাইতে পারে, যে এত রেঞ্জের মধ্যে কারেন্ট ফ্লো হইলে সে তার কাটার বিক্ষেপটা দেয়। ঠিক আছে, কাটা দিয়ে বলে দেয় যে আসলে কত কারেন্ট ফ্লো হচ্ছে। এখন আমরা আসলে পাল্লা বৃদ্ধি করতে চাই। খেয়াল করো, মনে করো যে এখানে একটা গ্যালভানোমিটার ছিল যেটা রোধ ছিল জি, এটা কতটুকু কারেন্ট মাপতে পারে? এটা আইজি পরিমাণ কারেন্ট মাপতে পারে। ফর এক্সাম্পল এটা মনে করো 1 এম্পিয়ার কারেন্ট মাপতে পারে। এখন তোমার প্রয়োজনে, তোমার কি মাঝে মধ্যে অনেক বড় কারেন্ট মাপার প্রয়োজন হয় না? সেটার জন্য তো যন্ত্রটাকে মডিফাই করতে হবে, তাই না? প্রত্যেকটা যন্ত্রে একটা রেঞ্জ দেওয়া থাকে যে এত রেঞ্জের মধ্যে সে পরিমাপ করতে পারে। রেঞ্জটা যদি বড় হয়ে যায় তাহলে তোমার যন্ত্রটাকে মডিফাই করতে হবে যেন বড় মাপের কারেন্টটা সে মেজার করতে পারে, তাই না? বড় মাপের কারেন্টটা যেন মেজার করতে পারে।
এখন আমাদের এই জায়গাতে যে প্রবলেমটা হইলো, আমার যদি আই টোটাল যেটা আসতেছে, আই টোটালটা আমার কত সমান, এই আইজির সমান, কারণ যতটুকু আসতেছে সবটাই গ্যালভানোমিটার দিয়ে যাচ্ছে। সো এই রেঞ্জটা ছোট থাকলে আমরা এতটুকু দিয়েই পরিমাপ করতে পারি, আমাদের আলাদা কিছু স্টেপ নিতে হয় না। কিন্তু এখন মনে করো আমি আইটা আরও বড় মাপতে চাচ্ছি। মনে করো আমার আগে 1 এম্পিয়ার আসতো, আমি 1 এম্পিয়ার মাপতেছিলাম, এখন আমার ওই লাইন দিয়েই 10 এম্পিয়ার আসবে। তাইলে আমার যন্ত্রের ক্যাপাবিলিটি তো 1 এম্পিয়ার, সেটা দিয়ে 10 গেলে তো পুড়ে যাবে। তাহলে অল্টারনেট কি হইতে পারে বলো তো? একটা রাস্তায় 10টার বেশি গাড়ি গেলে সে রাস্তা নষ্ট হয়ে যায়, অনেকগুলা গাড়ি চলে আসছে ওই রাস্তায়, তোমার অল্টারনেট কি হবে? ইয়েস, একটা বাইপাস করে দিবা, তাই না? একটা বাইপাস করে দিবা, তাই না? একটা বাইপাস লাইন বানায় দিবা, যেটা বাজারের পাশ দিয়ে চলে যাবে, গাড়িগুলাকে বাজারের বাইরে দিয়ে নিয়ে যাবে। সো এখানেও আমাদের অল্টারনেট হইতে পারে, ও বলছে 10টা লাইন মানে 10টা গ্যালভানোমিটার প্যারালালে লাগাই দিব। ওইটা তো তোমার ইফেক্টিভ হইলো না। ইফেক্টিভ হইলো তোমার খরচ তো বাঁচলো না, তো কি খরচ তো বাঁচলো না, 10টা গ্যালভানোমিটারের দাম অনেক, তোমার হচ্ছে ওই একটা গ্যালভানোমিটার দিয়ে যেন মাপতে পারো। তুমি বাজার থেকে কিনে আনছো এটা, বাট তোমার সার্কিটে তুমি দেখতে পাচ্ছ বড় কারেন্ট হয়ে গেছে। এখন তুমি এটা কাইন্ড অফ তুমি ঘরের মধ্যে কিছু একটা এমনভাবে টুইক করতেছো যেন তোমার যন্ত্রটা দিয়ে কাজ চলে যায়, নতুন যন্ত্র যেন কিনা না লাগে, বুঝছো? সো এই যন্ত্র দিয়ে যেন মাপতে পারো তুমি কোনো একটা ভাবে, বুঝা গেল? সো আরো বড় কারেন্ট যদি সামহাও চলে আসে, আমি সবটা কারেন্টকে আইজি দিয়ে যাইতে দিব না, আমরা একটা বাইপাস এখানে কানেক্ট করে দিব, যে এই বাইপাস রোধটাকে বলা হয় শান্ট। তার মানে গ্যালভানোমিটারের সমান্তরালে যে রোধটা যুক্ত থাকে তাকে বলা হয় শান্ট। কি বলা হয়? শান্ট। এখন কমন সেন্স দিয়ে বলো, এই শান্টের মানটা কি ছোট হবে না বড় হবে? আমি চাই আমার গ্যালভানোমিটারটা না পুরুক, অর্থাৎ তার মধ্যে দিয়ে কম কারেন্ট ফ্লো হোক। তার মানে আমি চাই যে শান্টের মধ্যে দিয়ে, বাইপাসের মধ্যে দিয়ে বেশি কারেন্ট ফ্লো হোক, কারণ আমি তো আমার গ্যালভানোমিটারটাকে পুরাইতে চাই না, এটাকে বেশি কারেন্ট ফ্লো হয়ে চলে যাক কারেন্টটা। তার মানে এদিক দিয়ে বেশি কারেন্ট ফ্লো হইতে হলে শান্টের মান ছোট হইতে হবে। তার মানে আমাদের অ্যামিটারে, এটাকে আমরা যেটা বানাচ্ছি সেটার নাম হচ্ছে অ্যামিটার বা তড়িৎ মানে কারেন্ট প্রবাহ মাপার যন্ত্র, ঠিক আছে? অ্যামিটার বানাচ্ছি। তার মানে অ্যামিটারে আমরা সমান্তরালে, অ্যামিটারে গ্যালভানোমিটারের সমান্তরালে যে অল্প মানের রোধ আমরা যুক্ত করি তাকে বলা হয় শান্ট। ডেফিনেশনটা কানের মধ্যে বাজবে? বাজবে আশা করি। যে অ্যামিটারে গ্যালভানোমিটারের সমান্তরালে যে অল্প মানের রোধ আমরা যুক্ত করি তাকে বলা হয় শান্ট। এখন তুমি আমাকে বলো যে এই শান্টের রোধের মানটা তো এস ধরলাম, তাইলে এখন আইজি দিয়ে কতটুকু কারেন্ট যাবে আমাকে বলো তো? টোটাল কারেন্ট তো আই আসতেছে, এই আয়ের কতটুকু যাবে? এটা মনে করো আই টোটাল, আগেরটা মনে করো আই ছোট ছিল, এই আইটা ছোট ছিল, মনে করো এটা ছিল 1 এম্পিয়ার ফর এক্সাম্পল, আর এটা মনে করো 10 এম্পিয়ার ফর এক্সাম্পল, এইরকম আর কি। সো বলো এই আইজি দিয়ে কতটুকু কারেন্ট যাবে? জাস্ট কারেন্ট ডিভাইডার ল, আমাকে একটু বলো তো কারেন্ট ডিভাইডার লটা কি হবে আইজির? কারেন্ট ডিভাইডার লটা কত হবে আইজির? কারেন্ট ডিভাইডার লটা কত হবে? কারেন্ট ডিভাইডার লতে আইজিটা কত হবে? এস বাই এস প্লাস জি। ঠিক আছে, ভেরি গুড। এস বাই এস প্লাস জি, তার মানে যেই লাইন দিয়ে কারেন্টটা বের করতে যাচ্ছে তার বিপরীত রোধটা উপরে, নিচে দুটোর যোগফল। সবাই একমত আমার সাথে? এখন আমাদের টার্গেটটা কি? দেখো আমাদের টার্গেটটা কি, এটা অনেকে বুঝো না। আমরা বাজার থেকে এটা কিনে আনছিলাম যেটা 1 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারে, তার গায়ে লেখা 1 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারে। এখন বাসায় আমার 10 এম্পিয়ার মাপার দরকার হইল, তখন আমি একটা এস মানের একটা রোধ যুক্ত করে দিলাম। সো এখন আমরা জাস্ট একটা সম্পর্ক দাঁড় করাইতে চাই যে আমি যদি এই 1 এম্পিয়ার দিয়ে 10 এম্পিয়ার মাপতে চাই, তাহলে আমার কত মানের রোধ আমাকে এক্সট্রা যুক্ত করতে হবে, কত মানের এক্সট্রা রোধ আমাকে সমান্তরালে যুক্ত করতে হবে, এই এস এর ভ্যালুটা, শান্টের ভ্যালুটা নির্ণয় করতে চাই। তার মানে শান্ট আর এই টোটাল কারেন্ট এদের মধ্যে যদি একটা সম্পর্ক আমি জানি, তাইলে আমি যদি এই গ্যালভানোমিটার দিয়ে এখন 100 এম্পিয়ারও তড়িৎ প্রবাহ মাপি, কোনো সমস্যা নেই। কারণটা কি, আমি ওই অনুযায়ী শান্ট লাগাই দিলেই হইল। তার মানে এইটা দিয়ে আমি চাইলে 1000 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারবো, ওই ক্যালকুলেশন অনুযায়ী যে শান্ট আসবে সেই শান্টটা জাস্ট যুক্ত করে দিলেই হইল। বোঝা গেল? সবাই বুঝতে পারছো? তার মানে আমরা শান্টের মান একটা রাশিমালা বের করতে যাচ্ছি, যে শান্টের মানটা কত হবে যদি আমি একটা নির্দিষ্ট তড়িৎ প্রবাহ মাপতে চাই। আচ্ছা, সো আমি ধরে নিলাম যে আমি এন গুণ বেশি মাপতে চাই, এন গুণ মাপতে চাই, এন গুণ মাপতে চাই, মাপতে চাই। অর্থাৎ আগে যদি টোটাল কারেন্ট আই মাপতাম,
আগে যদি টোটাল কারেন্ট আই মাপতাম, এখন এন পরিমাণ গুণ মাপতে চাই, এন আই মাপতে চাই। বুঝছো? হ্যাঁ, গ্যালভানোমিটার দিয়ে আমরা কারেন্ট মাপি। বুঝা গেল? তার মানে আগে যদি আমরা একটা গ্যালভানোমিটার দিয়ে আই পরিমাণ মাপতে চাইতাম, এখন এন গুণ পরিমাণ মাপতে চাই গ্যালভানোমিটার নষ্ট না করে। তার মানে এখন আমার নতুন আইটা আসলে কত? শুরুতে যে গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্টটা যাইতো এটার এন গুণ। শুরুতে এই সবটাই তো আমার এই গ্যালভানোমিটার দিয়ে যাইতো, তাই না? শুরুতে এই সবটাই তো আমার এই গ্যালভানোমিটার দিয়ে যাইতো। এখন এটার এন গুণ আমি মাপতে চাই। ওই কারেন্টটার মানে গ্যালভানোমিটার অ্যাকচুয়ালি তার যে লিমিট, তার লিমিটের আরো এন গুণ বেশি মাপতে চাই। তার মানে তার যে এর লিমিটের আরো এন গুণ, বুঝা গেল? এর লিমিটের আরো এন গুণ বেশি মাপতে চাই। তার মানে আমার টোটাল কারেন্টটা অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারের যে কারেন্টটা আগে মাপতেছিল এর থেকে এন গুণ বেশি, এন গুণ বেশি। তাহলে এখান থেকে তুমি যদি এন মানে এস এর একটা মান বের করতে চাও, সেটা কত আসবে বলো তো? এস প্লাস জি, এ পাশে আসবে এন এস। তুমি এস এর মান বের করতে চাও, তাহলে এস এর মান চলে আসবে হচ্ছে জি বাই কত বলো তো? জি বাই এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে তোমার এস এর সাথে সম্পর্ক। সো দেখো আমরা আলটিমেটলি কি বের করছি, আমরা আলটিমেটলি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা শুরুতে মনে করো মাপতে পারতাম 1 এম্পিয়ার, এখন আমার দরকার পড়লো আমি 10 এম্পিয়ার মাপতে চাচ্ছি, যে এই রাস্তা দিয়ে 10 এম্পিয়ার আসবে। তাহলে আমার কি ব্যবস্থা নিলে আমি এই গ্যালভানোমিটারটাকে নষ্ট না করে মাপতে পারবো? কি ব্যবস্থা নিতে হবে? খুবই সহজ কনসেপ্ট, যে আমার গ্যালভানোমিটার তো 1 মাপতে পারে, তাহলে আমি এই 10 এম্পিয়ার কারেন্টকে এমন ব্যবস্থা করব যেন 1 এম্পিয়ার এদিক দিয়ে যায়, মানে 1 এম্পিয়ারই যেন ওই দিক দিয়ে যায়, আর বাকিটা যেন ওই দিক দিয়ে চলে যায়, বাকি 9 এম্পিয়ার যেন ওই দিক দিয়ে চলে যায়। সো এইরকম সিনারিও ঘটানোর জন্য আমার কত মানের রোধ যুক্ত করতে হবে প্যারালালি, প্যারালালি কত মানের রোধ এখানে যুক্ত করতে হবে। সো ওই রোধটা হচ্ছে এখানে এস। সো এস এর সাথে আমরা কত গুণ কারেন্ট মাপতে চাই সেটা একটা সম্পর্ক পেয়ে গেলাম। বুঝা গেল জিনিসটা? বুঝতে পারছো আমার কথা? সবাই বুঝতে পারছো যে আমরা আগে মনে করো এখানে আইজি পরিমাণ কারেন্ট মাপতে পারতাম বা 1 এম্পিয়ার কারেন্ট মাপতে পারতাম, এখন আমি এই মেইন লাইন দিয়ে 10 এম্পিয়ার কারেন্ট মাপতে চাই। সো 10 এম্পিয়ার যদি মাপতে চাই, আমি তো গ্যালভানোমিটার নষ্ট করতে পারবো না, তার মানে তার মধ্যে দিয়ে 1 এম্পিয়ারই কারেন্ট ফ্লো করতে হবে, বাকি 9 এম্পিয়ার এদিক দিয়ে আমার পাঠিয়ে দিতে হবে। সো এই 9 এম্পিয়ার পাঠানোর জন্য কত মানের রোধ আমার লাগাইতে হবে সেটা জাস্ট আমি বের করতে চাই, সেটাই হচ্ছে আমার এস এর ভ্যালু। বুঝছো? এখানে জাস্ট সিম্পল কারেন্ট ডিভাইডার ল, আর কিছুই না। তুমি যদি অ্যামিটার এর কনসেপ্ট না বোঝো, এই ফর্মুলা না বোঝো, কারেন্ট ডিভাইডার ল দিয়েও করতে পারবা, কারেন্ট ডিভাইডার ল দিয়েও করতে পারবা, ঠিক আছে? সো আমরা যে একটা সম্পর্ক বের করছি যে আমি যদি এন গুণ বেশি কারেন্ট মাপতে চাই, তাহলে আমার এস এর মান বা এই শান্টের মানটা এত হওয়া লাগবে। বুঝছো ভাই? কিন্তু ভাই আমরা তো জানি যে কারেন্ট কতটুক ফ্লো হচ্ছে ওটা তো আমরা গ্যালভানোমিটার দিয়ে মাপতে চাই। সেটাই তো, আমরা গ্যালভানোমিটার দিয়ে এখানে অ্যামিটার বানাচ্ছি। দেখো খেয়াল করো, গ্যালভানোমিটার হচ্ছে ছোট্ট একটা যন্ত্র যেটা তড়িৎ বিক্ষেপ দেয়, মানে তোমার কারেন্ট আছে নাকি নাই, একদম আছে নাকি নাই ওটার মানেও হচ্ছে সে মিলিমিটার রেঞ্জে তোমাকে কারেন্টের রেঞ্জটা বলে দেয় যে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, একদম অল্প রেঞ্জে, মিলিমিটার রেঞ্জ, মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে বা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে তোমাকে বলে দেয়। বাট লাইনের মধ্যে তো তুমি অ্যামিটার মানে কি, বড় লাইনের মধ্যেও তুমি তড়িৎ প্রবাহটা জানতে চাচ্ছ যে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। তার মানে তোমাকে গ্যালভানোমিটারটাকে এমনভাবে মডিফাই করতে হবে যেন সেটা দিয়ে বড় কারেন্টও মাপতে পারো। সেই বড় কারেন্ট মাপার সিস্টেম হচ্ছে এটা, যে তোমাকে প্যারালালি একটা শান্ট যুক্ত করে এই পুরাটাকে আমরা বলবো হচ্ছে একটা অ্যামিটার। বুঝছো? পুরাটাকে বলবো হচ্ছে আমরা একটা অ্যামিটার, যেটা একটা বড় কারেন্ট মাপতে পারবে। ক্লিয়ার? তো কি তাসনিয়া, সুবাইতা? আচ্ছা, আমরা এক দুটা ম্যাথ করলেই তোমরা বুঝে যাবে, এক দুটা ম্যাথ করলে বুঝে যাবে। এইটুকু তো সবাই বুঝছো, এখানে জাস্ট কারেন্ট ডিভাইডার ল ছাড়া কিছুই নাই। এখানে কারেন্ট ডিভাইডার ল ছাড়া কিছুই নাই। আমরা জাস্ট আগে এদিক দিয়ে যত কারেন্ট যাইতো এর থেকে এন গুণ বেশি কারেন্ট মাপতে চাচ্ছি। সো কনসেপ্টটা খুবই সিম্পল, আগে এদিক দিয়ে যত কারেন্ট যাইতো আমরা এখন এই দিক দিয়ে তত কারেন্টই যাইতে দিব, বাকিটা যেন বাইপাস দিয়ে চলে যায়। সো বাকিটা বাইপাস দিয়ে চলে যাওয়ার জন্য এখানে কত মানের রোধ লাগাইতে হবে সেটা আমাদের জাস্ট কারেন্ট ডিভাইডার ল দিয়ে বা কারেন্ট তোমার কতটুকু এই দিক দিয়ে যাইতে হবে সেটার উপর বেস করে আমরা জাস্ট রোধের মানটা নির্ণয় করবো। তুমি চাইলে এটা সূত্র দিয়েও বের করতে পারো, তুমি চাইলে কনসেপ্ট দিয়েও বের করতে পারো। সো আমরা একটা দুটা ম্যাথ করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা অ্যামিটারের পাল্লা বৃদ্ধিটাই পড়লাম। সো ফার্দার দেখো, তুমি তো অলরেডি একটা অ্যামিটার বানাইছো, তাই না? এই যে এইটুকুকে একসাথে বলা হয় একটা অ্যামিটার। সো এই অ্যামিটারের যদি আবার পাল্লা বৃদ্ধি করতে হয় এগেইন, তাইলে কি আরেকটা শান্ট যুক্ত করবা, তাই না? বলো তো, তখন এই পুরাটাকে তুমি ধরে নিবা যে এইটা আসলে আমার একটা অ্যামিটার যেটার রোধ হচ্ছে এ বা কিছু একটা,
এইটা তুমি একটা অ্যামিটার ধরে নিবা, অনেকটা সেম কনসেপ্ট যেটা আমরা এখানে জি ধরে নিছি, মনে করো এই জি এর ভিতরে আরেকটা এইটা আছে। সো এটাকে তখন তুমি অ্যামিটার ধরে নিবা, এটার বাইরে তখন আরেকটা রোধ যুক্ত করতে হবে অ্যামিটারেরও পাল্লা বৃদ্ধি করার জন্য। একটা কোয়েশ্চেন ছিল না একটু আগে ম্যাথে, আমরা 10 এম্পিয়ার কারেন্ট মিলতে মাপতেছিলাম, বাট আমরা তো গ্যালভানোমিটার ইউজ করেছি ওটা বের করার জন্য। কোনটা? মেইনলি গ্যালভানোমিটার দিয়ে তোমার এখানে তো একদম আইডিয়াল প্রশ্নগুলোতে তো একদম আইডিয়াল জিনিসটা তোমাকে বলে না, প্রশ্নগুলোতে একদম আইডিয়াল জিনিসটা বলে না যে তোমার গ্যালভানোমিটার দিয়ে যে মাইক্রোমিটার বা মিলিমিটার রেঞ্জে, অনেক ছোট্ট রেঞ্জে তড়িৎ প্রবাহ মাপা যায়, এগুলো প্রশ্ন বানানোর সময় তারা খেয়াল রাখে না। তারা আসলে গ্যালভানোমিটার আর অ্যামিটারকে একই জিনিস কনসিডার করে। মূলত কনসেপচুয়ালি জিনিসটা সেম, কনসেপচুয়ালি গ্যালভানোমিটার আর অ্যামিটার কিন্তু সেম। গ্যালভানোমিটার ছোট মানের তড়িৎ প্রবাহ মাত্রা তোমাকে দেয়, আর অ্যামিটার বড় মাপের তড়িৎ প্রবাহ মাত্রা তোমাকে দেয়। গ্যালভানোমিটার দিয়েই অ্যামিটার বানানো যায়, জাস্ট শান্ট লাগাই দিলেই হয় একটা। বোঝা গেল? বুঝতে পারছো? আচ্ছা এখানে দেখো ম্যাথটা সলভ করো, আমার আগে সলভ করো তো। 33 ওহম মানের একটা গ্যালভানোমিটারের সাথে কত রোধ একটা শান্ট যুক্ত করলে মোট প্রবাহের 1% গ্যালভানোমিটার দিয়ে যাবে? দেখো খেয়াল করো, খুবই সহজ প্রশ্ন, তুমি যদি কঠিন বানাও তাইলেই কঠিন। তোমার এখানে গ্যালভানোমিটারের রোধ দেয়া 33 ওহম, শান্টের রোধ জানা দরকার। তোমাকে বলছে টোটাল কারেন্টের 1% যাবে এই দিক দিয়ে, তার মানে তোমার যদি 100 এম্পিয়ার কারেন্ট আসে ধরে নাও, তাহলে এই দিক দিয়ে যাবে 1 এম্পিয়ার, এই দিক দিয়ে যাবে 1 এম্পিয়ার, আর এই দিক দিয়ে যাবে 99 এম্পিয়ার, তাই না? তাহলে কারেন্ট ডিভাইডার ল থেকে তুমি তো এটা মনে মনেই করতে পারতো যদি এমসিকিউ যদি আসতো, যে কারেন্ট ডিভাইড হচ্ছে 1:99 রেশিওতে, তার মানে তোমার রেজিস্ট্যান্স এখানে যে ডিভিশনটা হবে সেটা হবে তোমার কি 99:1, 99:1। তার মানে তোমার এখানে 33:s, এটা হয়ে যাবে 99:1। বুঝছো? তাইলে তুমি যদি এখান থেকে 33 দিয়ে ভাগ করে দাও, তাইলে তোমার এস এর ভ্যালুটা পেয়ে যাবে যে 1:s ইকুয়ালস টু তোমার এখানে হয়ে যাবে তখন 3 কত 1/33 এরকম কিছু একটা। তাহলে 1/s তুমি এখানে s ইকুয়ালস টু হয়ে যাবে 3/33 এরকম কিছু একটা, তাই না? সরি 1/33/3, সো 1/99 এরকম কিছু একটা হয়ে যাবে। বুঝছো? গ্যালভানোমিটারের রেঞ্জ সবসময় 1 এম্পিয়ার থাকবে, এটা আসলে বলা যায় না, তোমার প্রশ্নে যেটা বলা সেটা তোমাকে বলবা, ঠিক আছে? প্রশ্নে যেটা বলা এখানে 1 এম্পিয়ার থাকবে যে এরকম না তো রে ভাইয়া, এখানে বলছে যে টোটাল কারেন্টের 1% গ্যালভানোমিটার মাপবে। তাহলে তোমার যদি 1 এম্পিয়ার কারেন্ট আসে, এটার 1% 0.01, সেই 1% দিক দিয়ে যাবে। বুঝছো? 1 এম্পিয়ারই যাবে, তো এটা তো বলি নাই বা কোথাও বলে নাই তো, বুঝলা? সো তুমি যে কোনোভাবে কারেন্ট ডিভাইডার ল দিয়েও করতে পারো। জাস্ট এখানে ধরে নাও যে এখানে যে কারেন্টটা আসতেছে এই কারেন্টের 1% দিক দিয়ে যাবে, তার মানে 0.01 এত আই, টোটালটার এতটুকু এই দিক দিয়ে যাবে। তাহলে কারেন্ট ডিভাইডার ল দিয়ে করো, জেলে 0.01 এতটুকু অংশ কোন দিক দিয়ে যাচ্ছে টোটাল কারেন্টের? এই 33 ওহম দিয়া। তাহলে 33 ওহম দিয়া কতটুকু কারেন্ট যাবে? s/33 + s। কারেন্ট ডিভাইডার ল দিয়ে করতে পারছো? জাস্ট এখানে যে কারেন্টটা আসতেছে এটার 1% এদিক দিয়ে যাবে। সো 1% কারেন্ট সমান কেমনে আমরা সূত্র থেকে বের করি? কারেন্ট ডিভাইডার ল, সেটা দিয়ে করতে পারবে। সো এমনে তুমি বের করতে পারবে। আর এমসিকিউ এর জন্য আমরা কনসেপ্ট অনুযায়ী জানি যে রোধের অনুপাতটা যদি 33 তোমার হচ্ছে 33:s হয়, তাহলে তোমার যেই কারেন্টের অনুপাতটা সেটা হয়ে যাবে s:33। এখন কারেন্টের অনুপাতটা তুমি এমনিই দেখতে পাচ্ছ যে এখানে 100, এখানে 1%, এখানে 99%। তাইলে কারেন্টের অনুপাতটা 1:99, রোধের অনুপাতটা 99:1। তার মানে এটা যদি 99 হয়, এখানে হবে সেটার 1। বুঝছো? ক্লিয়ার? যদি না বোঝো আরো মেথড আছে এটা করার, আরো মেথডে করায় দিচ্ছি, আরো মেথড আছে এগুলো সলভ করার। দেখো আমরা একটু আগে যে কনসেপ্টটা দেখছিলাম, যে একটা সূত্র দেখছিলাম যে শান্টের রোধ হবে G/n-1, এতটুকু G/n-1। এখানে nটা কি ছিল? nটা ছিল আমি কত গুণ মাপতে চাই। তাইলে একটা জিনিস খেয়াল করো, আমার আগে যদি ধরো nটা ছিল এরকম, যে আমার আগে আমি আই পরিমাণ মাপতে পারতাম, মনে করো আই পরিমাণ মাপতে পারতাম। এখনের কাহিনীটা দেখো, আমার আইটা যেটা আসতেছে
সেটার 1% এদিক দিয়ে যাচ্ছে, 1% আমার আইজি দিয়ে যাচ্ছে, আর বাকিটা এদিক দিয়ে চলে যাচ্ছে, তাইলে আমার আইজি আর আয়ের সম্পর্কটা কি, মানে এইটার কত গুণ এটা, এইটার কত গুণ এটা, মানে এটা যদি 100 হয় তাহলে এটা হয়ে যাবে 1, তাই না, যেহেতু 1%, তাহলে ওইটার কত গুণ এটা, এটার 100 গুণ এটা না, তার মানে আমার আই টোটাল যেটা আসতেছে ডিভাইডেড বাই আইজি এটা আসলে 100, তার মানে এন এর ভ্যালুটা 100, আমি 100 গুণ বেশি মাপতে চাই, বোঝা গেল, মানে 100 গুণ কারেন্ট আসলে সেটার 1% আইজি দিয়ে যাবে, তার মানে আইজি থেকে টোটাল কারেন্টটা হলো 100 গুণ, এনটা এখানে এটাই ছিল যে আমার আমার আইজি থেকে এইটা কত গুণ, বুঝছো, আইজি তো এই দিক দিয়ে যাবে শুধু, সো এই দিক দিয়ে যে টোটাল আসতেছে সেটা কত গুণ, এন গুণ, সো এন ছিল যে আইজি থেকে কত গুণ সেটা, তাহলে এই দিক দিয়ে যদি 1% যায়, এখানে যদি 100 আসে তাহলে 1% মানে 1, তাহলে এটার 100 গুণ না, তার মানে এনের ভ্যালু 100, সো আগের মতো বসাও যে এখানে জি কত, জি 33 ডিভাইডেড বাই 100 মাইনাস 1 দ্যাট ইজ 99, সো এখান থেকে চলে আসবে 3/99, এটাই তোমার উত্তর, সো 1/33 এটা তোমার উত্তর, বুঝছো। সো একটু আগে যে আমরা অনুপাত দিয়ে করছিলাম এটাই আসছিল, দেখো আমরা এভাবে ধরছিলাম জিনিসটা, যে দিক দিয়ে 100 আসলে তাহলে 1 এদিক দিয়ে যাবে, 99 দিক দিয়ে যাবে, তার মানে কারেন্টের অনুপাতটা কত, কারেন্টের অনুপাত 1:99, তাহলে রোদের অনুপাতটা কত, রোদের অনুপাতটা হয়ে যাবে 99:1, 99:1, তাই না, তার মানে 33:s, তাহলে এখান থেকে এস এর ভ্যালু বের করো, তুমি আবার ভাগ করো 33 দিয়ে এদিকে ভাগ করে দাও, তাইলে তোমার এখানে পড়ে থাকবে 3 আর এখানে পড়ে থাকবে কত বলো তো, 1/33, আমাদের এটা কি সেম আসতেছে বলো তো, সেম আসার কথা তো, সেম আসতেছে না, এটাকে যদি 3 দিয়ে গুণ করো, মানে এটাকে 3 দিয়ে ভাগ করলে তোমার জিনিসটা সেম আসতেছে, 33:s আসতেছে, 1/3 আসতেছে, সেম আসতেছে কি 33/99 হবে, ও হো সরি এটা তো 33, এখানে না না, কোনটা 33/99 কথা বলতেছো, 33/99 কথা কোথায় বলতেছো, আচ্ছা ও এখানে এখানে হ্যাঁ, আচ্ছা সো 1/3, সরি এই জন্যই তো বলতেছি কেন মিলতেছে না, আচ্ছা এখন মিলছে, ঠিক আছে, যে এটার 3 গুণ এটা, তার মানে 1/3 হবে উত্তর, ঠিক আছে পারছো। এখন আমরা দেখব ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি, একটা ভোল্ট মিটার কিভাবে নির্ণয় করে, একটা ভোল্ট মিটারও গ্যালভানোমিটার দিয়ে নির্ণয় করে, বাট একটা কনসেপ্ট মনে রাখবা, গ্যালভানোমিটার দিয়ে আমরা ভোল্ট মিটার নির্ণয় করি, কিন্তু ভোল্ট মিটার দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, আইটা জিরো, বা যেই গ্যালভানোমিটার আমরা ইউজ করবো সেটা দিয়ে কারেন্ট ফ্লোটা জিরো হবে, কারণ ভোল্ট মিটারে অনেক উচ্চ মানের রোধ আমরা ইউজ করি যেন ভোল্ট মিটার দিয়ে কারেন্ট ফ্লো না হয়, দুই পাশের বিভবটা মাপতে চাই, আমাদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো মাপতে চাই না বা কারেন্ট ফ্লোটা হতে দেই না। তাইলে একটা জিনিস চিন্তা করো, আমরা এখানে মনে করো একটা গ্যালভানোমিটার আছে যেটা রোধ হচ্ছে মনে করো জি, সো এটা অনেক উচ্চমানের থাকে, একটা উচ্চমানের রোধ আমরা এই ভোল্ট মিটারে যুক্ত করি, সো কেন উচ্চমানের যুক্ত করি তুমি এটা বুঝবা, সো এটার বিভব পার্থক্য মনে করো ভি, কতটুকু বিভব পার্থক্য, সে ভি পরিমাণ বিভব পার্থক্য মাপতে পারে, মাপতে পারে মানেটা কি, মাপতে পারে মানেটা হচ্ছে যে ভি পরিমাণ বিভব পার্থক্য পরিমাণ বিভবে সে আসলে তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহটা হইতে যায় না। মনে করো আমি তোমাকে একটা বললাম যে তুমি 2 ভোল্টের একটা ব্যাটারি লাগাবা 1 লাখ রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, মানে 1 লাখ ওহম রোধের দুই পাশে 2 ভোল্টের একটা ব্যাটারি লাগাবা, ওই 1 লাখ ওহমের মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হবে, হলেও খুবই অল্প, যে 2 ভোল্ট বাই 1 লাখ, নেগলিজিবল কাইন্ড অফ, তাই না, তার মানে তখন তোমার কোনো কারেন্ট ফ্লো হবে না। সো আমরা এটার মধ্যে মনে করো যে আমি এখানে লাগাইলাম হচ্ছে 1 মাইক্রোভোল্ট, আর এখানে আমার ধরো এই গ্যালভানোমিটারের রোধটা ধরো 10 ওহম, তাহলে ওইটার তুলনায় আমার কিন্তু গ্যালভানোমিটারের রোধটা অনেক বড়, সো কাইন্ড অফ কারেন্ট ফ্লো হচ্ছে না, এমনভাবে আমরা ভোল্টেজটা সেট করছি। ভোল্টেজ যদি আমি বাড়াই একটা না একটা সময় তো যে কারেন্ট ফ্লো হবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে আমি আমার গ্যালভানোমিটারের রোধটা মনে করো যে আগেরটাই, একটু আগে যেটা করে আসছি 33 ওহম, আমি এই দুই প্রান্তে 0.1 মিলি ভোল্ট যুক্ত করলাম, মিলি ভোল্টও কিন্তু যুক্ত করা যায়, সো মিলি ভোল্ট যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত আসবে, কাইন্ড অফ জিরো না, নেগলিজিবল না, যে তোমার 0.1 মিলি মানে 10⁻³ দিয়ে গুণ করো, এটাকে আবার 33 দিয়ে ভাগ করো, 0.00 সামথিং কিছু চলে আসবে, কাইন্ড অফ নেগলিজিবল, জিরোর কাছাকাছি একটা তড়িৎ প্রবাহ তুমি পাবা। তার মানে আমরা ভোল্ট মিটারের মেকানিজমটা এইটা, যে আমরা দুই পাশের বিভবটা মাপতে চাই,
মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হতে দিব না। এখন এই সেম সার্কিটে আমি যদি ভোল্টেজটাকে বাড়াইতে থাকি, ধরো 1 ভোল্ট বানাই দিলাম দুই পাশের বিভব পার্থক্যটা, তাইলে কি এখন কারেন্ট লিক করবে না বলো তো? লিক করা শুরু করবে না? কারেন্ট যাওয়া শুরু করবে না? কারেন্ট যাওয়া শুরু করবে, এই দিক দিয়ে কারেন্ট যাওয়া শুরু করবে, অল্প মানে মানটা বাড়তে থাকবে আস্তে আস্তে। আমি এখানে মনে করো 100 ভোল্ট বিভব দিয়ে দিলাম, এখন দেখো অনেক বেশি কারেন্ট যাবে এই দিক দিয়ে, যে 100/33 অনেক বেশি কারেন্ট যাবে। বাট আমি চাই না ভোল্টমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো যাক, আমি জাস্ট দুই প্রান্তের বিভবটা মাপতে চাই। তখন আমাদের একটা অ্যাপ্রোচ নিতে হয় যে আমি যদি আরো বড় বিভব মাপতে চাই, আমাকে এখানে আরো একটা বড় মানের রোধ, মনে করো এখানে 3000 ওহম মানের একটা রোধ আমি যুক্ত করে দিলাম। এখন দেখো আবার 3033কে তুমি যদি 100কে 3033 দিয়ে ভাগ করো, খুবই অনেগলিজিবল কারেন্ট পাবা। তার মানে আমরা যদি বেশি ভোল্টেজ মাপতে চাই, আমার এই জায়গাতে বেশি মানের রোধ দিয়ে আটকায় দিতে হয় কারেন্টটাকে, যেন লিক করতে না পারে। বুঝা গেল? তার মানে আমরা যদি ভোল্টের মিটারের পাল্লাটা বৃদ্ধি করতে চাই, আরো বেশি পরিমাণ ভোল্ট মাপতে চাই, তখন আমাদেরকে এই জায়গাতে আরো বেশি মানের একটা রোধ যুক্ত করতে হবে, যেটা হচ্ছে আমাদের ধরো শান্ট। বুঝছো? আরো বেশি মানের একটা রোধ সিরিজে যুক্ত করতে হবে। এখানে কিন্তু প্যারালালে যুক্ত করলে হবে না, কারণ আমরা কারেন্টটাকে আটকাইতে চাই, বাইপাস করতে চাই না। আরো বড় মানের একটা রোধ যুক্ত করলে আমরা ধরো এইখানে যত মাপতাম তার মনে করো n গুণ ভোল্টেজ মাপতে পারবো। আগে যদি মনে করো 1 মাপতাম, এখন 100 মাপতে পারবো, বা আগেরটার n গুণ মাপতে পারবো। ওটা মাপার জন্য কি ব্যবস্থা নিলাম? আর একটা রোধ আমরা সিরিজে যুক্ত করলাম। এখন এদের মধ্যে একটা সম্পর্ক আমি জাজ করতে চাই। ঠিক আগের মতো একটু চিন্তা করো, যে এখানে জাস্ট কেভিএল এর কথাটা চিন্তা করো, যে এই দিকে যদি আই ফ্লো হয়, আইটা জিরোর কাছাকাছি হোক, নেগলিজিবলই হোক, সমস্যা নেই, বাট মনে করো যে অল্প মানের, অনেক অল্প মানের একটা আই ফ্লো হচ্ছে। আমার টার্গেটটা কি? যে আমার ভোল্টেজ যদি বেড়ে যায়, তারপরেও আইটা খুবই অল্প মানের হোক, নেগলিজিবল হোক, তাই না বলো তো? আইটা যেন না বাড়ে, খুবই অল্প মানেরই থাকুক। আমি বেশি ভোল্ট মাপবো, বাট কারেন্টটা সে আগের মতোই থাকবে, অল্প মানের। এটা আমার টার্গেট না বলো তো? এটা আমার টার্গেট। সো এটা যদি টার্গেট হয়, আইটা যদি আমি সেম রাখতে চাই, মানে একদম অল্প মানের রাখতে চাই, তাহলে আমি কি করব বলো তো? যে আমার এই জায়গাতে কি সম্পর্ক? আই মানে ভি বাই জি, মানে ভি বাই রোধ, ভোল্টেজ বাই রোধ। এখানে ওই সেম পরিমাণ আই চাই, তার মানে এখানে যতটুকু ভোল্টেজ মাপতেছি আর এখানের যে রোধ, সেটাও আসলে সেম হইতে হবে, এতটুকু কারেন্ট সেম হইতে হবে, এটার কারেন্ট আর এটার কারেন্ট সেম। তাহলে এখান থেকে তুমি আসলে একটা সম্পর্ক পাও যে এস ইকুয়ালস টু জি ইন্টু, কি পাবো দেখো তো? এখানে হয়ে যাচ্ছে হলো জি ইন্টু এন, আর এখানে জি প্লাস এন, তার মানে এন মাইনাস ওয়ান। তার মানে তোমার যে শান্টের যুক্ত করতে হয় সেটা হচ্ছে জি ইন্টু এন মাইনাস ওয়ান, এত মানের শান্ট যুক্ত করতে হয়। একটা প্রশ্ন দেখলে বুঝে যাবা, একটা ভোল্টমিটারের রোধ হচ্ছে 50 ওহম, এটি এত ভোল্ট পর্যন্ত মাপতে পারে। এখন একে দিয়ে যদি 150 ভোল্ট মাপাইতে হয়, তাহলে কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে? তার মানে কত গুণ মাপতে চাচ্ছ? 150 আগে মাপতে পারতাম 750 মিলি 10⁻³ তাইলে এই 150 কত গুণ হয় বলো তো? 150 হয়ে যায় 7 গুণ 1/7, মানে 1000/7। 1000/7 কত আসে? কত গুণ হয়ে যায় বলো তো? 150, 750 ইন্টু 1000, সরি 10⁻³ তার মানে এখানে হয়ে যায় 200 গুণ। কত গুণ হয়ে যায়? 200 গুণ বেশি ভোল্টেজ মাপতে চাও। সো 200 গুণ বেশি ভোল্টেজ মাপতে চাইলে শান্ট যুক্ত করতে হবে কত? 50 ইন্টু 200 মাইনাস 1, এতটুকু শান্ট তোমাকে যুক্ত করতে হবে। তার মানে 199 ইন্টু 50, সো 9950 ওহম মানের একটা রোধ সিরিজে যুক্ত করতে হবে। ঠিক আছে, পরেরটা দেখো, একটা বোর্ডের প্রশ্ন, যে 1000 ওহম রোধের গ্যালভানোমিটার, তার মানে এই গ্যালভানোমিটার রোধটা কত? 1000 ওহম বলে দিছে, খুবই সহজ প্রশ্ন। 5 ওহম মানের একটা শান্টের রোধ বলে দিছে, তড়িৎ বর্তনী যুক্ত করা হলো। গ্যালভানোমিটারের প্রবাহ, এই দিকের প্রবাহ কত? 0.46 অ্যাম্পিয়ার। এটা খুবই সুন্দর আর খুবই কনসেপচুয়াল। শান্টের প্রবাহ মাত্রা বের করো, এই দিকের কারেন্ট প্রবাহ বের করতে বলছে, এই দিকের কারেন্ট প্রবাহটা বের করতে বলছে। বুঝছো? এই দিকের কারেন্ট প্রবাহটা বের করতে বলছে, এই দিকের কারেন্ট প্রবাহটা বের করতে বলছে। এটা আমরা দুইটা অ্যাপ্রোচে করতে পারি। একটা অ্যাপ্রোচ হচ্ছে যে আমরা জানি যে টোটাল কারেন্টটা কত গুণ হবে, সেই এনটা বের করতে পারি, আই টোটালটা বের করতে পারবো। কেমনে? কারণ আমরা একটা জিনিস জানি যে শান্ট আর গ্যালভানোমিটারের সম্পর্ক থেকে, যে শান্টের রোধ হয় হচ্ছে জি বাই এন মাইনাস আর, এন মাইনাস ওয়ান। তাহলে শান্টের রোধ এখানে 5, জি এর রোধ 1000, এখান থেকে এন মাইনাস ওয়ান,
তাহলে 1000/5 কত আসে বলো তো? 5 10 50, 5 20 100, 200 হয়ে যায়। তাহলে এন এর ভ্যালুটা কত বলো তো? 201। তার মানে আমার কারেন্টটা 201 গুণ। তার মানে এখানে যত কারেন্ট এর 201 গুণ বেশি কারেন্ট হচ্ছে আই টোটাল। তার মানে আই টোটালটা কত? কারণ তুমি তো জানো যে আই টোটাল ডিভাইডেড বাই আইজি, এটাই তোমার এন ছিল। তাহলে আই টোটালটা কত? আই টোটালটা হয়ে যাবে হচ্ছে এইটার কত গুণ? 201 গুণ। তুমি যদি ব্লাইন্ডলিও করো 201 গুণ করতে পারছো, তুমি ফিল করতে পারো নাই বাট করতে পারছো যে আই টোটালটা হচ্ছে 91.46 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আই টোটাল। বাট আই টোটালটা তোমার কাছে চায় নাই, তোমার কাছে চাইছে এই দিকের কারেন্টটা কত। এখন তুমি এই দিকের কারেন্টটা ইজিলি কারেন্ট ডিভাইডার ল দিয়ে অ্যাপ্লাই করতে পারবা, যে কারেন্ট ডিভাইডার ল দিয়ে ওই দিকের কারেন্টটা হয়ে যাবে হচ্ছে তার বিপরীত রোধটা ওপরে, নিচে হচ্ছে দুইটার যোগফল, দ্যাট ইজ 1005 ইন্টু আই টোটাল। বলো পারছো সবাই? পারছো? সবাই পারছো? এখন এটার স্মার্ট একটা সলিউশন আছে যেটা আমি চিন্তা করতাম, মানে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম আমি যেটা চিন্তা করতাম এটার একটা স্মার্ট সলিউশন আছে। স্মার্ট সলিউশনটা কি কেউ একটু চিন্তা করতে পারবা? দেখো একটা জিনিস খেয়াল করো, একটা মাত্র ব্যাটারি, দুইটা প্যারালালে যুক্ত। প্যারালালে যুক্ত থাকলে দুই প্রান্তের বিভব পার্থক্য সেম। এখানে ভিএ আর ভিভি, এখানে যতটুকু বিভব পার্থক্য এদিক দিয়ে গেলেও ততটুকু বিভব পার্থক্য। হ্যাঁ, রোদের রেশিও দিয়ে না। দেখো এখানে যতগুলা বিভব পার্থক্য এখানেও ততগুলা বিভব পার্থক্য, ততটুকুই। এদিক দিয়ে গেলেও যতটুকু ভোল্টেজ ড্রপ হইতো এদিক দিয়ে গেলেও ততটুকু ভোল্টেজ ড্রপ হবে। তার মানে আমি বলতে পারবো যে ভিএ যদি আমি নিচ দিয়ে যাই ভোল্টেজ ড্রপ হবে 0.46 ইন্টু 1000, এতটুকু বিভব ড্রপ হবে, আমি চলে আসবো বি বিন্দুতে। আমি যদি উপর দিয়ে যাই ভিএ মাইনাস ভোল্টেজ ড্রপ হবে 5i, আমি চলে আসবো বি বিন্দুতে। দুইটা আসলে একই, তার মানে এইটা আর এটা সেম। তার মানে 0.46 ইন্টু 1000 ইকুয়ালস টু আই ইন্টু 5। তাহলে এখান থেকে তুমি বের করো, যে 200 ইন্টু 0.46, দেখবা 92 চলে আসছে আরো ইজিলি। বুঝছো? 92 চলে আসছে আরো ইজিলি। তার মানে কনসেপ্টটা কি, যে এখানে যতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানেও ততটুকু ভোল্টেজ ড্রপ হবে। বুঝছো? ঠিক আছে। সো এটা আরো কনসেপচুয়াল, আরো মজার, যে তুমি চিন্তা করবা এভাবে, ওই যে হুইস্টন বিস্টার মতো, যে দুই প্রান্ত যেহেতু একই পয়েন্টে যুক্ত, তার মানে এখানে যেই ভোল্টেজ ড্রপ হচ্ছে এখানেও সেই ভোল্টেজই ড্রপ হবে। এটা আরো সহজ, এটা আরো মজা। আচ্ছা, উদ্দীপকে শান্টের মানের সাথে 5 ওহম মানের রোধ আরো একটি রোধ শ্রেণীতে যুক্ত করলে মূল প্রবাহের 20% গ্যালভানোমিটার দিয়ে প্রবাহিত হবে। কথাটির সত্যি কথা যাচাই করো। তার মানে এখন তোমার নতুন সার্কিটটা কেমন? এখন তোমার নতুন সার্কিটটা হচ্ছে এইরকম। এখন তোমার নতুন সার্কিটটা হচ্ছে তুমি 5 ওহমের সাথে আরো 5 ওহম যুক্ত করছো, ফলে তো কারেন্ট প্রবাহ আর আগের মতো থাকবে না। কারেন্ট প্রবাহ তো আর এটা আগের মতো থাকবে না। তার মানে এখানে রোডটা হচ্ছে 1000, আর এখানে 5 আর 5 হয়ে যাবে এখন 10। তোমাকে বলছে মূল প্রবাহের 20% গ্যালভানোমিটার দিয়ে যাবে। তার মানে তুমি বের করবা 20% গ্যালভানোমিটার দিয়ে অ্যাকচুয়ালি যায় কিনা সেটা বের করবা। তাহলে ঠিক আগের মতো তুমি বের করো, যে এন এর ভ্যালুটা বের করো, এস ইকুয়ালস টু জি বাই এন মাইনাস 1। তাহলে এখান থেকে যদি এন এর ভ্যালুটা বের করো কত আসবে? জি বাই এস, দ্যাট ইজ হচ্ছে 100 থেকে 1 যোগ করো 101, তাই না? তার মানে তোমার গ্যালভানোমিটার দিয়ে কতটুকু কারেন্ট যাবে তুমি বের করতে পারবা, যে আমার আই টোটাল বাই আই গ্যালভানোমিটার এইটুকু হচ্ছে 101। ম্যাথটা খুবই সুন্দর এবং কঠিন ছিল একটু। তার মানে আই জি আসলে কত? আমাকে চাইছে কি 20% গ্যালভানোমিটার দিয়ে যাবে কিনা, 20% গ্যালভানোমিটার দিয়ে যাবে কিনা। তার মানে আমার গ্যালভানোমিটার, মানে এটার উল্টা জিনিসটা লাগবে, যে টোটাল কারেন্টের কত অংশ গ্যালভানোমিটার দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 1/101। সো 1/101 কত আসে? 1/101। উত্তরটা মিলবে না, তার মানে 100 দিয়ে গুণ করো। তার মানে টোটাল কতটুকু অংশ গ্যালভানোমিটার দিয়ে যাচ্ছে? তোমার অলমোস্ট 0.99%, জাস্ট 1% গ্যালভানোমিটার দিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। সো উত্তরটা মিলে নাই, ঠিক আছে? তার মানে উদ্দীপকের কোনো সত্যিকতা নাই, মানে যুক্তিকতা নাই, ঠিক আছে? বুঝা গেল? এই প্রশ্নটা দেখো, এত মানের একটা রোধ গ্যালভানোমিটারের সাথে 1 ওহম সমান্তরালে যুক্ত আছে। ওকে, এত রোধের একটা গ্যালভানোমিটার, তার মানে এটা আই, এটা তোমার জি দেয়া, আর এটা হচ্ছে এস দেয়া, শান্ট সমান্তরালে যুক্ত আছে। বর্তনীর মূল প্রবাহ 3 এম্পিয়ার, গ্যালভানোমিটার দ্বারা 3 এম্পিয়ার অধিক বিদ্যুৎ নামা সম্ভব, বলে দিয়েছে যে একটা লাইন।
উদ্দীপকে 1 এম্পিয়ারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবর্তন মান নির্ণয় করো। দেখো জাস্ট কারেন্ট ডিভাইডার ল না, যে তোমার গ্যালভানোমিটারের রোধটা হচ্ছে 90, এটা হচ্ছে তোমার জি বা গ্যালভানোমিটার, আর এইদিকের রোধ হচ্ছে 1 ওহম। বলো তো বাচ্চাদের জিনিসটা জাস্ট কারেন্ট ডিভাইডার ল দিয়ে তুমি 1 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ বের করতে পারবা, খুব সহজ, কারণ টোটাল কারেন্ট 3 দেয়া। বলছে উদ্দীপক অনুসারে কি ব্যবস্থা গ্রহণ করলে 30 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাপা যাবে? 30 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাপা যাবে কি ব্যবস্থা গ্রহণ করলে? ঠিক আছে, কি ব্যবস্থা গ্রহণ করলে? বোঝা গেল? 30 এম্পিয়ার তুমি মাপতে চাও। আচ্ছা, সো বর্তনীর মূল প্রবাহ 3, তোমার এই জায়গাতে কি বলছে? গ্যালভানোমিটার দ্বারা 3 এম্পিয়ারের অধিক বিদ্যুৎ প্রবাহ মাপা যায়। 3 এম্পিয়ারের অধিক বিদ্যুৎ প্রবাহ মাপা সম্ভব, জাস্ট একটা লাইন বলছে। এখন এটাতে 30 এম্পিয়ার তুমি মাপতে চাও। এখন এখানে যেই জিনিসটা হইল, এখানে কি তুমি এন এর ভ্যালু 10 ধরে ফেলবা? প্রশ্নটা হচ্ছে এন এর ভ্যালু কি তুমি 10 ধরে ফেলবা? এন এর ভ্যালু কি তুমি 10 ধরে ফেলবা? এন এর ভ্যালু 10 ধরলে কিন্তু হবে না, কারণ এনটা কি ছিল? এনটা ছিল হচ্ছে আমার আই টোটাল, মানে বর্তমানে কত মাপতেছি, ডিভাইডেড বাই আইজি দিয়ে কতটুকু যাচ্ছে। সো স্টার্টিং কেসে আইজি দিয়ে কতটুকু যাচ্ছে এটা তো আমরা বের করি নাই। সো আগে সেটা আমাদের বের করতে হবে। আগে এই আইজি দিয়ে কতটুকু যাচ্ছে সেই কারেন্টটা বের করতে হবে। মানে 3 এম্পিয়ার আমার টোটাল কারেন্ট দেওয়া, শুরুর ক্ষেত্রে 3 এম্পিয়ারটা যদি আমার আইজির কারেন্টটা দেওয়া থাকতো তাহলে খুব সহজেই করতে পারতাম। এন এর ভ্যালু তখন ধরতাম 10, তখন শান্টের ভ্যালু হয়ে যেত জি বাই এন মাইনাস 1। বাট শুরুর 3 এম্পিয়ারটা তো আমার টোটালটা দেয়া, আইজিটা তো দেয়া নাই। সো আমার কারেন্ট ডিভাইডার ল দিয়ে আগে আইজিটা বের করতে হবে। তাহলে বলো শুরুর কেসে আইজিটা কত? শুরুর কেসে আইজিটা কত? শুরুর কেসে আইজিটা হয়ে যাবে হচ্ছে জাস্ট কারেন্ট ডিভাইডার ল, এই ব্রাঞ্চের কারেন্ট নির্ণয় করতেছো, তার মানে বিপরীতটা তোমার উপরে 90 প্লাস 1 ইন্টু 3 এম্পিয়ার। তার মানে আইজিটা হয়ে যাচ্ছে, আইজিটা তোমার হয়ে যাচ্ছে কত বলো তো? 1/91 ইন্টু হচ্ছে 3, দ্যাট ইজ 0.329 এত অ্যাম্পিয়ার। এখন নতুন যে কারেন্টটা, নতুন যে টোটাল কারেন্ট সেটা কত? নতুন যে টোটাল কারেন্ট সেই কারেন্টটা হচ্ছে 30 এম্পিয়ার। নতুন টোটাল কারেন্টটা হচ্ছে 30 এম্পিয়ার। তাইলে নতুন কারেন্টটা আসলে আইজির কত গুণ বের করো তো। নতুন কারেন্টটা 30 এম্পিয়ার ডিভাইডেড বাই 0.329 কত আসে? 30 বাই এত। নতুন কারেন্টটা আসলে 910 গুণ। এটা টেস্ট পেপারে হয়তো ভুল থাকতে পারে এটা সলিউশন। নতুন কারেন্টটা হচ্ছে 910 গুণ। তাহলে তোমাকে এমনভাবে সার্কিটটা বানাইতে হবে, এমনভাবে সার্কিটটা বানাইতে হবে, এমনভাবে সার্কিটটা বানাইতে হবে। এখানে তো 90 ওহম, এখানে তো চেঞ্জ করার সুযোগ নাই। শান্টের মানটা এমনভাবে রিপ্লেস করতে হবে যেন এন এর ভ্যালুটা এমন হয়। বুঝছো? তার মানে আই টোটাল যেটাই আসুক না কেন এই দিক দিয়ে যেন এই মানের কারেন্ট প্রবাহই হয়। সো আমরা খুব সহজে এখান থেকে এখন এস এর ভ্যালু বের করতে পারবো, যে জি বাই এন মাইনাস 1। সো এখান থেকে এস এর ভ্যালুটা কত আসবে? 90 ডিভাইডেড বাই আনসার মাইনাস 1। সো এখান থেকে এস এর ভ্যালুটা আসবে 0.099। এত ওহম মানের রোধ তোমার যুক্ত করতে হবে, বুঝছো? এত মানের রোধ তোমাকে প্যারালালি যুক্ত করতে হবে। ক্লিয়ার? তার মানে তোমার এই শান্টের মানের রোধটা হবে এটা। ক্লিয়ার সবাই? ঠিক আছে। সো এখন তোমরা যে কোনো ম্যাথ তোমাদের যদি দেই তোমরা পারবা। দেখো নর্মালি তোমার এখানে 2টা ব্যাটারি আছে। কোষদ্বয়ের সমবায়কৃত ক্ষমতা কত? রোধগুলোর ব্যয়িত ক্ষমতা কত? ক্ষমতা চাইছে এই জায়গাতে। এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দিই, তোমাদের ডাউট আসবে এই জায়গাতে। সো নেক্সট ক্লাসে এই জিনিসটা দেখাবো যে আসলে পাওয়ার কনজিউম করে কত, মানে ব্যাটারি পাওয়ার কনজিউম করে কত। এটা আসলে তোমার এখানে তোমার কারেন্ট বের করা ইজি না। দেখো তুমি কি এখানে কেভিএল অ্যাপ্লাই করবা? চাইলে করতে পারো, সমস্যা নেই। দেখো 3 এর দ্বিগুণ হচ্ছে 6, তাহলে এখানে তুল্যরোধটা কত? 6/3, মানে 6/2 + 1 দ্যাট ইজ 2। তার মানে এখানে তোমার তুল্যরোধটা হচ্ছে 2, এখানে 4। টোটাল তুল্যরোধ কত? টোটাল তুল্যরোধ 6। তার মানে আলটিমেট সার্কিটটা এরকম 6 ওহম, আর এখানে 2টা ব্যাটারি, একটা হচ্ছে 150, একটা হচ্ছে 100, তাই না? 160, একটা হচ্ছে 100। কোনো অভ্যন্তরীণ রোধ নাই। এই দুইটা রাখার তো দরকার নেই। তুমি একটু চিন্তা করো, এই বিন্দু থেকে তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো, এখানে আসলে -100 হচ্ছে, এখানে গেলে +160 হচ্ছে। তার মানে আলটিমেটলি এই দিক বরাবর 160 প্লাস হচ্ছে, সরি শুধু 60 প্লাস হচ্ছে, 100 মাইনাস হচ্ছে আর 160 প্লাস হচ্ছে। তার মানে শুধু 60 এখানে প্লাস হচ্ছে। সো 2টা ব্যাটারির পরিবর্তে তুমি একটা ব্যাটারি বসায় দাও। কত মানের? শুধু 60 মানের।
তাহলে এখানে তড়িৎ প্রবাহ কত পাবা? তড়িৎ প্রবাহ পাবা হচ্ছে তোমার কত বলো তো, 10 এম্পিয়ার। বুঝছো? 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ পাবা। বুঝছো? জাস্ট নর্মালি একটা কেভিএল অ্যাপ্লাই করলেও কারেন্টটা পেয়ে যাইতা। কমন সেন্স দিয়েও পাওয়া গেছো যে দুইটা ব্যাটারি আছে, দুইটা দুই দিকে, এদিকে 100 আর এদিকে 160, মানে আলটিমেটলি পড়ে থাকবে এদিকে 60। এটা যদি তুমি পুরাটার মধ্যে একটা কেভিএল অ্যাপ্লাই করতে তাইলেও কিন্তু একই জিনিস আসতো। এখন রোধগুলোর ব্যয়িত ক্ষমতা কত? তার মানে তুমি কারেন্ট প্রবাহটা পেয়ে গেছো যে এদিকে কারেন্টটা হচ্ছে 10 এম্পিয়ার। তার মানে কারেন্টটা এদিক দিয়ে 10 এম্পিয়ার হলে এখানেও 10 এম্পিয়ার হবে। তাইলে এই জায়গাতে কারেন্ট ডিভাইডার লটা কেমন অ্যাপ্লাই হচ্ছে? 3:6 অনুপাতে রোধ ডিভাইড হচ্ছে, তার মানে কারেন্ট ডিভাইড হবে 6:3 অনুপাতে। তার মানে টোটালটার 6 অংশ এইদিকে, তার মানে 9 অংশের 6 অংশ এইদিকে, তার মানে 9 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, 9 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে কত আসে? 2/3। তার মানে 10-এর 2/3, তার মানে 20/3 এম্পিয়ার এই দিক দিয়ে, আর 1/9, 3/9 মানে 1/3, তার মানে 10/3 অংশ এই দিক দিয়ে। বুঝছো? 10/3 অংশ এই দিক দিয়ে, তাই না? একটা হচ্ছে 6.67, একটা হচ্ছে 3.37। সো এইভাবে তোমার এই 10 এম্পিয়ারটা ভাগ হবে। এখন তোমার কাছে চাইছে যে কতটুকু ব্যয়িত ক্ষমতা হবে। তার মানে এইটার ব্যয়িত ক্ষমতা তুমি বের করতে পারবা কেমনে? কারেন্ট জানো, রোধ জানো, সো I²R দিয়ে এটার ব্যয়িত ক্ষমতা বের করতে পারবা। I²R দিয়ে এটার ব্যয়িত ক্ষমতা বের করতে পারবা, I²R দিয়ে এটার ব্যয়িত ক্ষমতা বের করতে পারবা, তিনটার ব্যয়িত ক্ষমতা বের করতে পারবা। সো ব্যয়িত ক্ষমতাগুলো বের করে তুমি টোটাল ব্যয়িত ক্ষমতা বের করতে পারবা যে কতটুকু ক্ষমতা তোমার ইউজড হচ্ছে, ব্যয় হচ্ছে, কতটুকু ক্ষমতা তোমার ব্যয় হচ্ছে। এখন এখানে আরেকটা জিনিস বের করতে বলছে যে কোষদ্বয়ের সম্মিলিত ব্যয়িত ক্ষমতা, মানে সরবরাহকৃত ক্ষমতা। তাহলে বলো, তোমার রোধগুলা যতটুকু খাচ্ছে কোষগুলা তো ততটুকুই সরবরাহ করবে, তাই না? কোষগুলা তো ততটুকুই সরবরাহ করবে। মানে ব্যয়িত ক্ষমতা আর সরবরাহকৃত ক্ষমতা দুইটা একই হওয়া লাগবে, দুইটা একই হওয়া লাগবে। সো আলটিমেটলি তুমি দেখবা যে তোমার ব্যয়িত ক্ষমতাটা যোগ করলে, ব্যয়িত ক্ষমতা সবগুলা যোগ করবা, দেখবা 600 আসবে, 600 ওয়াট আসবে। আমি কেমনে বুঝলাম? আমি বুঝে গেছি, 600 ওয়াট আসবে। এখন এই ব্যয়িত ক্ষমতাটাই তোমার হচ্ছে ব্যাটারি দ্বারা সাপ্লাই হবে। তার মানে একটা ব্যাটারি যেটা তোমার তুল্য বা ইকুইভ্যালেন্ট, ওই দুটার ইকুইভ্যালেন্ট এটা না বলো তো? ওই দুটার ইকুইভ্যালেন্ট এটা না? সো ইকুইভ্যালেন্ট যদি তোমার রোধ ব্যাটারি এটা হয়, তাহলে ইকুইভ্যালেন্টটা এতটুকু ক্ষমতায় সাপ্লাই করতেছে। দেখো ইকুইভ্যালেন্টের ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, 60 ভোল্ট, কারেন্ট হচ্ছে 10 এম্পিয়ার। তার মানে P = V × I। তুমি এখান থেকে দেখো 60 ওয়াটই কিন্তু সে সরবরাহ করছে, তুল্য ব্যাটারিটা 60 ওয়াটই সরবরাহ করছে। ঠিক আছে? এখন কথা হইল যে ভাইয়া, তাইলে আলাদা আলাদাভাবে যদি চিন্তা করি তাইলে জিনিসটা কেমন হবে? তাইলে একটা জিনিস দেখো এই জায়গাতে কেমন হওয়া উচিত, যে আমার 60 ওয়াট, তার মানে এটার তুল্য হয়ে যায় 60, তার মানে 60 ওয়াট আমার ক্ষমতা সে সাপ্লাই দিবে। তার মানে এখানে কাহিনীটা যেটা হচ্ছে 10 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, 10 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টটা কিন্তু ফ্লো হচ্ছে এই দিকে। তাইলে একটা জিনিস দেখো, ব্যাটারি থেকে নর্মালি কারেন্ট ফ্লো হওয়ার কথা এই দিক বরাবর, এটার জন্য কারেন্ট ফ্লো হচ্ছে তার উল্টা দিকে। তার মানে ব্যাটারিটা কি ডিসচার্জ হচ্ছে নাকি চার্জ হচ্ছে? দেখো, এটার ব্যাটারির দুই প্রান্ত, ব্যাটারি যদি ডিসচার্জ হয় তাহলে ব্যাটারি থেকে কারেন্ট বের হয়, তাই না? ব্যাটারি থেকে কারেন্ট বের হয় যখন সে ডিসচার্জ হয়। যখন সে চার্জ হচ্ছে তখন তার মধ্যে কারেন্ট ঢুকতেছে। তার মানে সে আসলে কোনো পাওয়ার প্রোভাইড করতেছে না, বরং সে আরো খাচ্ছে। কারণ কি, তার যেদিকে কারেন্ট ফ্লো হওয়ার কথা ছিল তার উল্টা দিকে হচ্ছে। সে যেদিকে কারেন্ট ফ্লো করতো, মানে ডিসচার্জ হওয়ার ক্ষেত্রে যেদিকে কারেন্ট ফ্লো করার কথা ছিল সে এইদিকে কারেন্ট ফ্লো করলে ডিসচার্জ হতো। সো সে ডিসচার্জ হওয়ার ক্ষেত্রে সে যদি উৎপাদন করতো ক্ষমতা, তাহলে যেদিকে কারেন্ট ফ্লো করতো তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে সে খাচ্ছে, মানে চার্জিত হচ্ছে। তাইলে যদি আলাদা আলাদাভাবে বের করি, এর এর কতটুকু তুমি এ খাচ্ছে, কতটুকু এ খাবে, বা এ তোমার কি করবে বলো তো, এ ব্যয় করবে, ব্যয়িত বা খাবে, বুঝছো? বা চার্জ হবে, চার্জ হওয়ার জন্য সে ক্ষমতাটা ইউজ করবে, কতটুকু ইউজ করবে? 1000 ওয়াট, 10 × 100 মানে 1000 ওয়াট। আর সে জেনারেট করতেছে, বুঝছো? সমস্ত শক্তি সে শুধুমাত্র জেনারেট করতেছে। তাহলে সে আসলে সরবরাহ কতটুকু করবে? সরবরাহ করবে 160 × মানে 1600 ওয়াট, বুঝছো? 1600 ওয়াট। দুইটা ব্যাটারি একসাথে কতটুকু?
মানে 600 ওয়াট সাপ্লাই দিতেছে। ভাই লাস্ট পার্টটা একটু রিক্যাপ করেন। দেখো তোমার কাছে আমি একটা ব্যাটারি দিলাম, বুঝছো? একটা ব্যাটারি তুমি কি করতে পারো, ছোটবেলায় ব্যাটারি দিয়ে ফ্যান চালাইছো না, অনেকটা এরকম যে এইটার মধ্যে তুমি একটা বাল্ব লাগাও, ফলে কি হয়, এই দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। তার মানে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়, পুরো সার্কিটটা ঘুরে তড়িৎ প্রবাহিত হয়, বুঝছো? তো কি বুঝছো? তার মানে ব্যাটারি তখন কি হয়, ব্যাটারি চার্জ হারায়, ডিসচার্জ হয়। ব্যাটারি ডিসচার্জ হচ্ছে, সে চার্জটা হারায়ে বাল্বটা জ্বালাচ্ছে, তার মানে বাল্বটা ক্ষমতা ইউজ করতেছে, শক্তি ইউজ করতেছে, আর এই ব্যাটারিটা সাপ্লাই করতেছে। তখন তো জিনিসটা খুবই সিম্পল, এই যতটুকু সাপ্লাই করতেছে ততটুকু খাচ্ছে। বাট তুমি যদি এটা কারেন্টের মধ্যে লাগাও, মানে এই ব্যাটারিটায় তুমি এখন চার্জ দিচ্ছ, বুঝছো? চার্জ দিলে কি হবে ব্যাপারটা, যে তুমি এটা কারেন্টের পজিটিভে লাগাবা, এটা মনে করো বড় একটা কারেন্টের নেগেটিভে লাগাবা, তখন এখান থেকে আসলে কারেন্ট এসে এখানে ঢুকবে, এখান থেকে আসলে কারেন্ট এসে এখানে ঢুকবে। মোট কথা, যেই ইলেকট্রনগুলো বের হয়ে গেছিল ওই ইলেকট্রনগুলো এসে প্রবেশ করবে আবার, বুঝছো? দ্যাট মিনস তোমার এখন উল্টাভাবে কারেন্ট ফ্লো হবে যখন তোমার এই জিনিসটা চার্জিত হয়। ওকে, তার মানে চার্জিত হইলে সে কি এখন আর এনার্জি ইউজ করছে না, সে তো এখন কনজিউম করছে, সে তো আর সরবরাহ করছে না। তার মানে সে এই জিনিসটা কনজিউম করতেছে, খাচ্ছে, বুঝছো? তাইলে কতটুকু কনজিউম করবে, ঠিক আগের মতোই, যতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে আর তার বিভব পার্থক্য কত। বাট ব্যাপারটা হচ্ছে কনজিউম করতেছে নাকি হচ্ছে তোমার উৎপাদন করতেছে, এটা হচ্ছে মূল কথা। তোমার ব্যাটারি যেদিকে কারেন্ট ফ্লো করে সেই দিকে যদি কারেন্ট ফ্লো হয়, তার মানে ওই ব্যাটারিটা সাপ্লাই দিচ্ছে, আরও সাপোর্ট করতেছে। আর ব্যাটারি যেদিকে কারেন্ট ফ্লো করতে চাচ্ছে এর বিপরীত দিকে কারেন্ট ফ্লো হলে সে অপোজ করতেছে, দ্যাট মিনস সে চার্জ হচ্ছে। তার মানে তখন আসলে সে ব্যয় করে, সে চার্জিত হয়, সে আসলে সরবরাহ করে না, বুঝছো? বোঝা গেল? ক্লিয়ার? তার মানে তুমি যদি এটার তুল্য দিয়া হিসাব করো, তুল্য দিয়া হিসাব করো, তাইলে এই রোধগুলা একসাথে 600 ওয়াট খাচ্ছে, এই ব্যাটারির তুল্যটা 600 ওয়াট দিচ্ছে। আর যদি তুল্য দিয়ে হিসাব না করো, ইন্ডিভিজুয়ালি হিসাব করো, তাইলে দেখো, তাইলে টোটাল সরবরাহ হচ্ছে 1600 ওয়াট, আর এই সবাই মিলায় খাচ্ছে হলো 1600 ওয়াট, বুঝছো? যদি আলাদা আলাদাভাবে চিন্তা করো ব্যাটারিগুলাকে, বোঝা গেল? তার মানে তুল্যটা 600 ওয়াট দিচ্ছে আর রোধগুলো 600 ওয়াট খাচ্ছে। আলাদা আলাদা হিসাব করলে এই ব্যাটারিটা 1600 ওয়াট দিচ্ছে আর বাকি সবাই মিলে 1600 ওয়াট খাচ্ছে। এই হচ্ছে মূল কথা। এখানে কিছু রোধ আছে, তোমার হচ্ছে কিছু এমসিকিউ আছে, এগুলো এমনিই পারবা। নিচের কোনটি রোধ পরিমাপে ব্যবহার করা হয় বলতো? মিটার ব্রিজ। হুইস্টন ব্রিজের চিত্রে নিষ্পন্দ হওয়ার শর্ত কি? পি বাই আর কিউ বাই এস সমান হইতে হবে, অথবা এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব ভিবি আর ভিডি সমান হইতে হবে। তারপর পোস্ট অফিস বক্স, এটা আমাদের সিলেবাসে নেই, এটা কিন্তু প্র্যাকটিক্যালের জিনিস। পোস্ট অফিস বক্স দিয়ে যেটা বের করা হয় সেটা হচ্ছে তোমার তড়িৎ চালক বল বা একটা ব্যাটারির ভোল্টেজ কত সেটা বের করা হয়। একটা মিটার ব্রিজের বাম এবং ডান ফাঁকে এত এত দেওয়া, যুক্ত করা 20:30, তার মানে 5/2 এক পাশে, 5/3 আরেক পাশে। তার মানে বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার, তাই না? মুখে মুখে করতে পারছো, রেশিও দিয়ে করতে পারছো আশা করি। ভোল্ট মিটার একটা উচ্চ রোধ বিশিষ্ট কি বলতো? গ্যালভানোমিটার, একটা উচ্চ রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার। এত রোধ একটা অ্যামিটারে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে। 20 অ্যাম্পিয়ার মাপার জন্য কত গুণ শান্ট ব্যবহার করতে হবে? তাহলে তুমি আগে গুণটা বের করে ফেলো, 10 গুণ। তার মানে 1.8 ডিভাইডেড বাই 10 - 1, দ্যাট ইজ 9। দ্যাট মিনস তোমার 1.8/9 তুমি যদি ভাগ করো, 18কে 2 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যায় 2, তার মানে এখানে 1.8, এটাকে 9 দিয়ে ভাগ করলে 0.2 হয়ে যাবে, বুঝছো? 0.2 হয়ে যাবে। শান্ট মূলত কি? শান্ট মূলত হচ্ছে রোধ। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এন্ড আমাদের তড়িৎ প্রবাহর সাথে আমাদের যে যত চলতড়িৎ ছিল সবটা ডান। একটা ছবি তুলে নিতে পারো। তোমরা একটু আমাকে জানাও আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, যে তোমাদের চলতড়িৎটা কত সুন্দর করে শেষ হয়েছে, এটা একটু জানাও, তাহলে ব্যাচের বাইরে যারা আছে তারা অ্যাটলিস্ট জানতে পারবে, বুঝছো? সো একটু জানাবা, একটু জানানোর চেষ্টা করবা। আমি একটা পোস্ট দিচ্ছি, একটা ছবি তুলে নিতে পারো, একটু আমার গ্রুপে পোস্ট করে জানিয়ে দিও যে চলতড়িৎটা তোমাদের কত সুন্দর করে শেষ করছি। একটা স্ক্রিনশট তুলে নাও। ওকে, সো আশা করি তুলছো। সো আমার যে গ্রুপ আছে ইসি ক্র্যাকার্স অফিসিয়াল, ওই গ্রুপটার মধ্যে একটা পোস্ট করে দিও, ছোট্ট পোস্ট। এটা ভালো হোক খারাপ হোক, যেমনই তোমাদের কাছে মনে হয়েছে চলতড়িৎ পড়ার পরে যে 7টা ক্লাসে কত সুন্দর করে কভার হয়েছে সেই জিনিসটা। কারণ তোমরা তো আরও প্র্যাকটিস করছো, তোমরা দেখতেছো আসলে যে ভালোভাবে শেষ হয়েছে কিনা। সো তোমরা তোমাদের পার্সোনাল ওপিনিয়নটাই জানাও, ভালো খারাপ যেটাই হোক আমি আরও পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। সো আমার গ্রুপটাতে তোমরা একটু জানাও, এই সি ক্র্যাকার্স অফিসিয়াল যে গ্রুপটা আছে আমার। আর তোমাদের সাথে দেখা হবে সাইকেল 1-এ যারা আছো, ডাউট সলভিং ক্লাসটাতে এই অধ্যায়ের
সো আমি একটা পোস্ট করে দেবো, এখানে তোমাদের ডাউটগুলো দিবা, সেগুলো আমি সলভ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, নতুন রুটিন আমি আপলোড করে দিব। সো ডাউট সলভিং ক্লাসটা আমরা 1-2 দিন পরে নিতে পারি, আমরা সেমিকন্ডাক্টর শুরু করে দিতে পারি নেক্সট ক্লাস থেকে সাইকেল 3-তে। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসেই সাইকেল 2 স্টার্ট হবে।